যখন আমাকে শুনতে হয় তখন, আর এটা আমি বহুবার বহু লোকের কাছ থেকে শুনেছি, I am very familiar with this line of argument. But remember that when people say I am not a feminist, it is based on a misunderstanding of feminism. মানে ফেমিনিজম যে জিনিসটা কি সেটা বোধহয় না বুঝে এই কথাটা বলা হচ্ছে। কেননা মানুষের মধ্যে কোথাও হয়তো এই ধারণাটা এখনো পর্যন্ত রয়েছে যে ফেমিনিজম ইজ অনলি ফর উইমেন, নারীবাদ শুধু নারীদের জন্য। আর এই ধারণাটা রয়েছে বলে অনেক ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যায় যে বিভিন্ন কলেজে বা ইউনিভার্সিটিতে যেটা দেখা যায় যে whenever a women studies course is offered, men hesitate. পুরুষদের মধ্যে কিন্তু কোথাও যেন একটা দ্বিধা কাজ করে যে ফেমিনিজম তো ওটা তো মেয়েদের পেপার, ওটা মেয়েরা পড়বে, এখানে আমাদের ভাই কিছু করার নেই। ফলে এইভাবে একটা বৈষম্য তৈরি করে দেওয়া হয়। So what I would really want to say is that this kind of an idea that feminism is only for women and humanism is for men, এইটা কিন্তু একটু গন্ডগোলের, এই ধারণাটা একটু গন্ডগোলের সূত্রপাতটা কোথায় সেটা সেই গল্প কিন্তু বিভিন্ন ভাবে বলা যায়। আমি ইতিহাস ধরে বলতে পারি, আমি ভাষার বিবর্তন দিয়ে বলতে পারি, I can talk about history, I can talk about the history of language. ইতিহাস নিয়ে যদিও আমি নাই বলি, because that usually tends to be very boring. But let me talk about language. আমরা যদি ভাষার ব্যাপারটা দিয়ে যদি বুঝি যে জিনিসটা ঠিক কি হচ্ছে, যখন আমরা আদমি কথাটা ব্যবহার করি, আদমি যে কথাটা আদপে একটা উর্দু কথা, যেটা হিন্দুস্তানিতেও ব্যবহার করা যায়, আদমি বলতে কিন্তু আমরা ধরে নিই মানুষ। অনেক ক্ষেত্রে ইংরেজিতে যখন আমরা ম্যান লিখি with m being in capital, তখন কিন্তু আমরা লিখি ম্যান, ভাবি হিউম্যান। ফলে আমি বহু জায়গায় শুনেছি যেখানে বলা হচ্ছে, হ্যাঁ স্যার, I want to work on the conflict between man and nature. এই যে ম্যান অ্যান্ড নেচারের যে ব্যাপারটা, ম্যান অ্যান্ড নেচার, সেখানে অদ্ভুত ভাবে আমি বলছি হিউম্যান, মানে ভাবছি হিউম্যান, বলছি ম্যান। আর এই যে বলা আর ভাবার মধ্যে যে একটা গন্ডগোল, এই গন্ডগোলটা কিন্তু নারী আর পুরুষের সম্পর্কের মধ্যেও চলে আসছে। So the same problem is being imported into the relationship between men and women. ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ম্যান ভার্সেস নেচার আদপে হয়ে যাচ্ছে ম্যান ভার্সেস ওম্যান। অতএব মানুষ আর প্রকৃতির মধ্যে যে সংঘাত, সেটা আদপে হয়ে যাচ্ছে মানুষ আর নারীর মধ্যে সংঘাত। আর এটা কিন্তু আমরা খুব সাবলীল ভাবে কোন রকম কোন প্রশ্ন না তুলে, উইদাউট রেজিং এনি কোয়েশ্চেন, we are very happy to accept it, because even professors like me, আমাদের মতন শিক্ষকরা, শিক্ষক শিক্ষিকারা, আমরা কিন্তু খুব সাবলীল ভাবে আমরা মাদার নেচারের কথা বলি, মাদার নেচার। আমি অনেক সময় ভাবি যে ওটা মাদার নেচার কেন, মানে ওটা আন্ট নেচার কেন নয়, বা আঙ্কেল নেচার, বা গ্র্যান্ডমা নেচার, বা সেকেন্ড কাজিন নেচার, হ্যাঁ, মা কেন? আর আমি একবার, কেন আমার বুদ্ধি শুদ্ধি খুব কম, ফলে সেই জন্য একবার আমি বলেছিলাম যে আচ্ছা
এই নেচারকে মায়ের সঙ্গে যে মিলিয়ে দেওয়া হচ্ছে, এই ব্যাপারটা আমার অল্প বুদ্ধি, আমি বুঝি না, আমাকে বুঝিয়ে দেওয়া হোক। নেচার ফিমেল কেন সেটাই তো বুঝি না। তখন বলছিল, তখন একটা স্টুডেন্ট, আমি একটা কলেজে পড়াতাম, স্টুডেন্টের খুব বুদ্ধি, সে আমাকে বললো, স্যার আপনি বুঝতে পারছেন না, ইউ সি ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, দ্য ল্যান্ড ইজ ফিমেল। ওকে, বেশ, ল্যান্ড ফিমেল ধরে নিলাম, ল্যান্ড ফিমেল, সান ইজ মেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সানের মানে টেস্ট, বায়োলজিক্যাল টেস্ট হয়েছে কিনা জানি না, যাতে ডিএনএ থেকে দেখা যায়, এই তো মেল, তো XY ক্রোমোসোম, সেই রিপোর্ট আমি জানি না সেরকম কোনো রিসার্চ হয়েছে কিনা, কিন্তু ওকে ঠিক আছে, সূর্য তো দেবী নয়। ফলে এই যে সানটা স্যার, এই যে আর্থের উপর পড়ছে, হ্যাঁ, এইটাই স্যার নারী পুরুষ। দারুণ বুদ্ধির কথা। তার মানে ও সূর্যকে অদ্ভুত ভাবে নেচারের বাইরে পাঠিয়ে দিয়েছে। So then sun is not a part of nature. If sun is not a part of nature, then sun is man. ঠিক লজিক। ফলে এই যে সূর্য হঠাৎ করে পুরুষ মানুষ কি করে হয়ে গেল, সেই বিষয়ে কেননা যারা একটু লেখাপড়া করেছে তারা হয়তো বলবে যে না স্যার, সূর্য পুরুষও নয়, মহিলাও নয়, ট্রান্সও নয়, কিছুই না। কিন্তু এই যে আমাদের মধ্যে একটা ধারণা, কাজ প্রবলেমটা সেইখান থেকে শুরু হয়। আমরা ধরে নিই কেননা আমার টিচার বলেছে, আর টিচাররা তো সব জানে, সেটা ঠিক, আমি অন্তত সব জানি। ফলে সেই জন্য আমি যখন বলছি মাদার নেচার, তোমরাও তখন বলবে স্যার যখন বলেছে। এইবারে বোধহয় আমাদের যেটা একটু প্রশ্ন করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে লেখাপড়াটা শেখানো হয়, সেই লেখাপড়াটা কিন্তু আমরা আদবে বলি আমরা শিক্ষা দিচ্ছি, কিন্তু যেটা দিই সেটা কিন্তু শিক্ষা নয়। যেটা দিই সেটা হচ্ছে বিদ্যিতান্ত্রিক শিক্ষা। So what we teach is not knowledge. What we give is not knowledge. What we give is patriarchal knowledge. আর এই যে patriarchal knowledge আমরা দিই, তার মানে যদি কাউকে আজকে দায়ী করতে হয় পিতৃতন্ত্রের জন্য for patriarchy, it is the teachers. It's people like me who should be held primarily responsible. কেননা আমাদের ওপরে তো একটা সাংঘাতিক গুরু দায়িত্ব বর্তায়। We have a lot of responsibility. কেননা বাড়িতে একটা বাচ্চা সে তার মা বাবার কাছ থেকে কতটা শিক্ষা পাচ্ছে কি পাচ্ছে না, অনেকটা সময় শুধু স্কুলে কাটাচ্ছে। আর স্কুলেতে টিচার যেটা বলছে সেখানে তো অনেক ক্ষেত্রে এক সময় অফকোর্স মা বাবারা বলতো, বহু যুগ আগে মা বাবারা বলতো যে এই টিচার যেটা বলবে সেটাই ঠিক। এখনকার মা বাবারা যারা বলে যে টিচার যা বলছে সবই ভুল, আমি যেটা বলছি সেটাই ঠিক। মা বাবারা স্টুডেন্টকে কেন স্কুলে পাঠায় জানি না, কেননা শিক্ষাটা মোটামুটি মা বাবারা বোধহয় বাড়িতেই ভালো দিয়ে দিতে পারে, কেন স্কুলে পাঠায় আমি জানি। সো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটাই যে স্কুলে যারা টিচার রয়েছে তারা কিন্তু অল্প বয়স থেকে আমাদের মধ্যে পিতৃতন্ত্র বা পেট্রিয়ার্কি ঢুকিয়ে দিচ্ছে। সেখানে বলা হচ্ছে ছেলেরা ছেলেদের সঙ্গে বসবে, মেয়েরা মেয়েদের সঙ্গে বসবে, ছেলেদের খেলা একরকম, মেয়েদের খেলা আর এক রকম। এই যে বিভাজনটা করে দেওয়া হচ্ছে, সেখানে বেসিক্যালি যে মেসেজটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে যে মহিলা সে কিন্তু তাকে ওইভাবেই দেখতে হবে যেভাবে পিতৃতন্ত্র বা আমরা প্রকৃতিকে দেখি। So we are going to regard women in the same way that we regard nature. এখন তোমরা বলবে না তাতে তো কোনো অসুবিধা নেই, নেচার তো ভালোই, তো আমরা কি সুন্দর, আমরা নেচারকে আমরা পুজো করি, আমরা সবাই তো বলি যে কত গাছ লাগাতে হবে, বলি তো, অনেকে হয়তো গাছ লাগায়ও,
যে স্বপ্নে স্বপ্ন দেখেছি আমি প্রচুর গাছ লাগিয়েছি। হ্যাঁ, আমার পাশের বাড়িতে গাছ কাটা হচ্ছে, তাতে আমার খুব একটা কিছু অসুবিধা হচ্ছে না। গাছ কাটা হচ্ছে কিন্তু আমি স্বপ্নেতে কিন্তু আমি 10টা গাছ লাগিয়েছি। সেই গাছগুলোতে বড় হতে দাও আমাকে। সো আমরা কিন্তু তার মানে বোঝাই যাচ্ছে যে আমরা উই পে, ইংরেজি থেকে যেটা বলা হয় লিপ সার্ভিস। আমরা মুখে বলি প্রকৃতিকে সম্মান করুন, প্রকৃতিকে, হ্যাঁ, কিন্তু ওগুলো আমরা বলি, কাজে কিন্তু একেবারে প্রকৃতির প্রতি আমাদের বিন্দুমাত্র কোনো রকম কোনো ভক্তি শ্রদ্ধা কিচ্ছু নেই। এই যে কথা আর কাজের মধ্যে যে একটা অদ্ভুত অমিল, the discrepancy between the word and the deed, it is exactly the same thing that we perpetrate on women. কেননা পেট্রিয়ার্কি সবসময়ই বলবে, পিতৃতন্ত্র সবসময়ই বলবে রেসপেক্ট উইমেন। এটা পিতৃতন্ত্রের খুব প্রিয় একটা কথা, নারীকে সম্মান দিন। পিতৃতন্ত্র নারীকে এত সম্মান দেয় যে নারী ভাবছে ভাই এত সম্মানের দরকার নেই, মানে তোমাকে সম্মান দিই অতএব 6টার মধ্যে বাড়ি ফেরো, সম্মান দিই অতএব তুমি কি জামা পরবে আমি বলে দেবো, সম্মান দিই অতএব মাথা নিচু করে থাকো, সম্মান দিই অতএব বেশি কথা বলবে না, সম্মান দিই অতএব বেশি হাসবে না, সম্মান দিই অতএব বেশি খাবে না, সম্মান দিই অতএব বেশি ঘুমোবে না। প্রচুর সম্মান, এত সম্মান পেলে তো নারী বদহজম হয়ে যাবে। So you see, patriarchy says it respects women, but it disrespects women all the time. ফলে ভাষার যে মারপ্যাচ, because many of you are students of literature, so it would be of more interest to you to think about how language works. ভাষা এইভাবে কাজ করে। তার মানে অদ্ভুত ভাবে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানুষ বলতে পুরুষ হয়ে যাচ্ছে, তার মানে নারী কিন্তু ঠিক মানুষ হলো না, মানুষের থেকে কিছু অর্থে একটু কম হয়ে গেল। আর এই যে কিছু অর্থে কম হয়ে গেল, এটা তো পিতৃতন্ত্র, তো এটা তো অ্যাডমিট করতে অসুবিধা হবে যে নারী পুরুষের থেকে একটু কম হয়ে গেল। পিতৃতন্ত্র কিন্তু তখন সেটাকে ঢাকবার জন্য একটা নতুন গল্প তৈরি করে। সেই গল্পটা হচ্ছে যে নারী হচ্ছে দেবী। দুর্দান্ত ব্যাপার, কেননা আমি যদি নারীকে দেবী করে দিই, স্যার মানে আমরা, স্যার এই জিনিসটা কিন্তু আমার হিন্দু ধর্মে হেরি লাগে স্যার, আমরা নারী শক্তিকে পুজো করি স্যার। ফলে নারী শক্তিকে পুজো করি আর তারপরেতেই নারীদের বিরুদ্ধে সাংঘাতিক কিছু রিল আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিলাম। তার মধ্যে কিন্তু আমি কোন রকম কোনো অসঙ্গতি পাই না। হ্যাঁ, মানে আমি আমি অষ্টমীতে মাধবকে অঞ্জলি দিলাম, তারপর তো বাড়িতে এসে একটা নারী বিরোধী নিম একটা কাউকে পাঠিয়ে দিলাম, হতেই পারে, অসুবিধা তো কিছু নেই। তার মানে তোমরা করো না, আমি জানি তোমরা করো না, ওই যেসব খারাপ লোক এই ঘরের বাইরে আছে তারা করে, তোমরা না, ইউ আর গুড পিপল, ইউ আর গুড পিপল, তোমরা না, এই ঘরের বাইরে যেসব খারাপ লোক আছে তারাই এই কাজগুলো করে। তার মানে বোঝাই যাচ্ছে যে এই যে চারিদিকে আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতারা যারা নারী শক্তির কথা বলে, নারী শক্তি, হ্যাঁ, তারা কিন্তু যথাসাধ্য চেষ্টা করে নারীর যাতে কোনো শক্তি না থাকে। So on the one hand we talk about women empowerment. By the way, women empowerment is grammatically incorrect. It cannot be women empowerment, it can be women's empowerment. কিন্তু আমরা তো একটু ব্যস্ত মানুষ, সেই জন্য আবার অ্যাপোস্ট্রফি এস আবার কে লিখবে, তাহলে তো অনেকটা সময় নষ্ট হবে। সেই জন্য উইমেন এম্পাওয়ারমেন্ট। আমাকে একবার একটা খুব
প্রেস্টিজিয়াস একটা বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে ডাকা হয়েছিল যে নীলাদ্রি বাবু আপনি এসে একটু উইমেন এম্পাওয়ারমেন্টের উপরে ক্লাস নিন। তা তখন আমি প্রথমত আমি উইমেন এম্পাওয়ারমেন্টের উপরে ক্লাস নিই না, কেননা উইমেন এম্পাওয়ারমেন্টের যে ক্লাসগুলো হয় সেগুলো আদপে যেটা হয় সেটা হচ্ছে যে নারীকে কি করে ঠিকঠাক ভাবে নারী হতে হবে তার একটা গল্প তৈরি করা হয়, যার মধ্যে আমি একেবারেই পার্টিসিপেট করতে রাজি নই। I don't want to participate in this talk. So anyway, so I was asked by this university to go and talk on women empowerment, not women's empowerment, women empowerment. And then I did a little bit of research, and then I found out that this talk that I'm being invited to give is not because the administration wants women's empowerment. It's because the administration wants me to tell the female faculty of that particular university how to be properly women. কেননা উইমেন্স এম্পাওয়ারমেন্ট মানে তো যাতে ঠিকঠাক শাড়ি পরতে পারো সেটাই তো উইমেন্স এম্পাওয়ারমেন্ট, যাতে মাথা নিচু করে থাকতে পারো সেটাই তো উইমেন্স এম্পাওয়ারমেন্ট। আমি বলে দিলাম না, because I told them I know nothing about women empowerment. So, patriarchy বলে এক করে এক। আমি যখন লোকজনকে বলি যে ডোন্ট রেসপেক্ট উইমেন, তখন লোকজন ভীষণ খেপে যায়। এখনো বলছি ডোন্ট রেসপেক্ট। অনেকে তখন খুব ভয় ভয় দেখে যে নীলাদ্রি বাবু, জানতাম যে উনি মনে মনে পিতৃতান্ত্রিক, কিন্তু সেটা আজকে বেরিয়ে এলো, ওনার আসল রূপটা ধরা পড়লো। তা তখন আমি বলি যে আই আস্ক ইউ নট টু রেসপেক্ট উইমেন, বিকজ ইন মাই এক্সপিরিয়েন্স দিস ইজ হোয়াট রেসপেক্ট লুকস লাইক। এই হচ্ছে রেসপেক্টের একটা এক্সাম্পল। চারজন ছেলে তারা একটা ঘরে বসে রয়েছে, ওই চারজনের একজনের বাড়িতে চারজন ছেলে বসে রয়েছে। হঠাৎ করে একটা ছেলে বলল, ভাই 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 একটা জোকস শুনবি? আচ্ছা, একটা জোকস তো হয় না, একটা জোক হয়, কিন্তু আমরা এখন একটা জোকস, একটা জোকস, একটা প্লুরাল শুনিয়ে নেই, একটা জোকস, একটা জোক শুনবি? একটা মেয়ে বলে জোকটা শুরু করছে, সঙ্গে সঙ্গে বাবু হ্যাঁ 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 মা, মা ঘরে চলে এসছে। কি 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 হয়েছে? এই না মানে আমি বলছিলাম যে তোরা কি চা খাবি? হ্যাঁ মা চা খাবো, চা খাবো, চা খাবো, হ্যাঁ মা চা খাবো, চা খাবো। মা ঘর থেকে চলে গেল। এইবার একটা মেয়ে যদি সেখানেতে অন্য তিনটে ছেলে বলে, বা যদি আমি বলি যে তোর মা যখন ঘরে এলো তখন তোর এই জোকসটা বলতে পারলি না কেন, তখন ও বলবে না মার সামনে কি করে বলবো, উই রেসপেক্ট উইমেন। ওকে, সো তার মানে মা উইমেন, তার মানে এই জোকসের মধ্যে যে মেয়েটা রয়েছে সে উইমেন না। ভালো তো, আমি তো জানি না যে মানে অ্যাকর্ডিং টু কনটেক্সট মহিলারা উইমেন হয় আবার হয় না। সো therefore a woman's womanliness depends. কোন কোন সময় মা বলে woman, মা না বলে জোকস। এই হচ্ছে রেসপেক্ট। তার মানে রেসপেক্ট কিন্তু সম্মান দেওয়া হলো না, রেসপেক্ট মানে তাকে আলাদা করে দেওয়া হলো। রেসপেক্ট মানে কিন্তু ইনক্লুশন হলো না, রেসপেক্ট মানে হলো এক্সক্লুশন। তা তুমি যাকে তোমার জোকসের থেকে বাদই দিয়ে দিলে তাকে কি তুমি আদৌ সম্মান করলে? হয়তো না।
তা এই ধরনের জোকস আমরা খুব সচরাচর ভাবে বলে থাকি। এখন রিলস এর যুগ, আমি সারাক্ষণ রিলস দেখি, কেননা আমার তো লেখাপড়া বন্ধ হয়ে গেছে। যবে থেকে আমার কাছে স্মার্টফোন এসছে আমার বই বন্ধ সারাক্ষণ। ফলে আজকাল রিলস কে করছে কে না করছে আমি সব জানি, আমি প্রত্যেককে চিনি। আর আমার খুব চিন্তা হয় যে এই ধরনের রিলস যদি এখন তৈরি হয়, সেটা যদি আমরা সবাই দেখি, তাহলে কিন্তু আদতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যে সাবজেক্টই পড়ি না কেন, আলটিমেটলি যে সাবজেক্ট আমরা খুব ভালো করে পড়ছি আর যেটা শিখছি সেটা হচ্ছে পিতৃতন্ত্র। So it doesn't really matter which subject we study. The one subject that we are all studying very well is patriarchy, irrespective of which subject we study. কেননা ওই বিভৎস রিলগুলো আমরা সবাই দেখছি, আর ওই এক ধরনের হাসি আছে না, যে হাসিটা সব রিলের শেষেই থাকে। তোমার রিলটা দেখে হাসি পাক না পাক, ওই হাসিটা থাকবে। তাহলে তোমাকে বলা হচ্ছে যে ভাই তুই বুঝতে পারবি না, কিন্তু এটা একটা দারুণ হাসি, জোকস ছিল। তুমি তখন বলবে যে আর আমি এটা বহুবার দেখেছি, আমি যখন ট্রেনে যাই, কারণ আমার তো কোনো কাজ বাজ নেই, যখন আমি ট্রেনে যাই তখন আমি অন্য লোকেদের দেখি ওই রিলসই দেখছে, ওই বিভৎস হাসিটা আবারও আসছে, যে দেখছে তার মুখ কিন্তু এরকম। তার বিন্দু মাত্র হাসি পাচ্ছে না, সে হাসি রিলস দেখছে, হয়তো সেটা তার বন্ধুকে ফরওয়ার্ডও করছে, আর নিজে হাসি পাচ্ছে না। তার মানে বুঝতে পারছি যে এক ধরনের কালচারের মধ্যে আমরা রয়েছি, যেখানেতে পিতৃতান্ত্রিক চিন্তাধারা মজা হিসেবে প্রচার করা হচ্ছে। পিতৃতান্ত্রিক চিন্তাধারা হচ্ছে মজা। নীলাদ্রি বাবু একটু বেশি ভাবেন, স্যার এই জিনিসগুলো তো সিরিয়াসলি নেবেন, এটা তো জাস্ট জোকস। কিন্তু ওরা যেটা বুঝতে পারে না সেটা হচ্ছে যে শুরু হয় জাস্ট জোকস দিয়ে, শেষ হয় রেপ। কেননা একটি নারী দেহকে নিয়ে ঠাট্টা মশকরা করা দিয়ে শুরু হয়, তাকে ধ্বংস করা দিয়ে শেষ হয়। So there is a link. The other point that I would want to make is that what patriarchy constantly does is to teach us that the self is male, the other is female. আমি সব ক্ষেত্রেই পুরুষ, আমার বিরুদ্ধে যে আছে সে সব ক্ষেত্রেই মহিলা, আর আমার বিরুদ্ধে যে আছে সে যে মহিলা, তার জন্য তাকে কিন্তু তথাকথিত মহিলা হওয়ারও দরকার নেই। হ্যাঁ, কেননা আমি যদি আমার পুরুষ বন্ধুর কোনো আচরণ আমার ভালো না লাগে, আমি সঙ্গে সঙ্গে তাকে মহিলা বানিয়ে দিচ্ছি, ভাই তুই কি মেয়ে। যখন একটি মেয়ে সে একটি পুরুষ মানুষকে বলছে যে তুমি ঠিকঠাক পুরুষ হতে পারলে না, তখন সেই মহিলা বলছে তুই বাড়িতে চুরি করে বস না। তার মানে যেটা হচ্ছে যে নারী পুরুষ নির্বিশেষে, whether you are a man or a woman, the moment you feel superior to somebody, you assume the position of a man and you attribute the position of the other, the position of the woman to the other, irrespective of the gender. Irrespective of the gender. তার মানে পিতৃতন্ত্র কিন্তু শুধু পুরুষদের ক্ষমতার জায়গা নয়, বহু মহিলা কিন্তু তারা পিতৃতন্ত্রে সামিল হয়েছে। তার মানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, the one thing that we have to understand is that patriarchy is a politics.
and it is a politics of differentiation, যেখানে একজনকে ভালো বলা হচ্ছে আরেকজনকে খারাপ বলা হচ্ছে। It is a politics of differentiation primarily based on the discourse of gender. এবারে আরেকটু ভালো করে বলি। তার মানে পিতৃতন্ত্র যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওটা এক ধরনের রাজনীতি, আর এই রাজনীতিটা তৈরি করা হচ্ছে এই লিঙ্গ বিভাজনের উপর দিয়ে। আর এই লিঙ্গ বিভাজনটা যে শুধু যাকে পুরুষের মতন দেখতে বা যাকে নারীর মতন দেখতে তাকে কিন্তু সেটা আটকে থাকছে না। তার মানে একজন নারী কিন্তু একজন পুরুষকে বলতে পারে তুই কি মেয়ে, আবার একজন পুরুষ আরেকজন পুরুষকে বলতে পারে তুই কি মেয়ে, আবার একজন নারী একজন অন্য নারীকে বলতে পারে তুই ওরকম করে হাঁটছিস কেন, তুই কি ছেলে। ফলে ওকে যখন বলছে তুই কি ছেলে, তখন বলছে তুই কি ছেলে, কিন্তু ওর ক্ষমতার জায়গাটা কিন্তু একটা পিতৃতান্ত্রিক ক্ষমতার জায়গা থেকে বলছে। তার মানে ফেমিনিজমটা খুব সহজ করে বুঝতে গেলে আমি তো বলেছি আমার টপিকে a few simple steps হচ্ছে এটা, যে যখনই আমরা কারোর বিরুদ্ধে যাচ্ছি আর যখন আমি নিজেকে ক্ষমতাশীল হিসেবে দেখাতে চাইছি, আমি নারী হই বা পুরুষ হই, আমি কিন্তু নিজেকে একটা পিতৃতান্ত্রিক পুরুষের জায়গায় বসিয়ে ভাবছি। আর যাকে আমি পরাজয় করতে চাইছি তাকে কিন্তু আমি মানসিকভাবে নারী স্থানে বসিয়ে দিচ্ছি। কলোনিয়ালিজমের গল্পটা তুমি যদি কলোনিয়ালিজমের গল্প দেখো, তুমি যদি ঔপনিবেশিকতার গল্প তুমি দেখো, সেখানে কি হচ্ছে ব্যাপারটা, the colonizer is positioning themselves as male, the colonized is becoming female. ব্রিটিশ নিজেদের পুরুষ হিসেবে দেখছে, ভারত হয়ে যাচ্ছে নারী। ফলে এই যে একটা সম্পর্ক, এটা কিন্তু শুধুমাত্র নারী আর পুরুষের মধ্যে থাকছে না, সেটা কিন্তু দুটো দেশের মধ্যেও হয়ে যাচ্ছে। ইংল্যান্ড হয়ে যাচ্ছে পুরুষ, ভারত হয়ে যাচ্ছে নারী। অথচ আমরা যদি দেখি যে ভারত মাতার এমবডিমেন্ট হচ্ছে একটা মহিলা, ইংল্যান্ডের যে এমবডিমেন্ট তার জেন্ডার কি বলতো? ভারত মাতা তো আমরা জানি, কিন্তু ইংল্যান্ড বলতে যদি আমরা কোনো মূর্তি কল্পনা করি, সেই মূর্তির নামটা কি আর তিনি কে? Her name is Britannia and she is a woman. ইংল্যান্ডও কিন্তু তার মানে, আচ্ছা ফ্রান্সের যে এমবডিমেন্ট, তার জেন্ডার কি? সে পুরুষ না মহিলা? যে চন্দননগরে থাকবে সে প্রশ্নের উত্তর জানবে। ফ্রান্সের যে এমবডিমেন্ট, আমাদের যেমন ভারত মাতা, ইংল্যান্ডের যেমন ব্রিটানিয়া, ফ্রান্সের এমবডিমেন্ট হচ্ছে মারিয়ান, মহিলা। তার মানে মারিয়ান ফ্রান্সের এমবডিমেন্ট মহিলা, ভারত মাতা মহিলা, ব্রিটানিয়া মহিলা। এই সব দেশগুলো যারা তাদের দেশকে নারী মূর্তি হিসেবে ভেবে এসছে, তারা কিন্তু সবাই প্রচুর রকমের পিতৃতান্ত্রিক। তার মানে ব্যাপারটা ক্রমশ পরিষ্কার হচ্ছে যে আমি এক ধরনের নারীত্বকে পুজো করছি, কিন্তু সেই পুজোর মধ্যে দিয়ে কিন্তু সেই নারীত্বকে কিন্তু আমি ডেনিগ্রেট করছি। আমাকে একজন খুব ভালো বলেছিল যে হ্যাঁ স্যার, সবই তো বুঝতে পারছি যে আমরা হিন্দুরা দারুণ একেবারে মাতৃশক্তির আরাধনা করতে গিয়ে আমরা পাগল হয়ে যাচ্ছি। তা এতই যদি মাতৃশক্তির আরাধনা করতে আমরা পাগল হয়ে যাই, সেই মাতৃশক্তির আরাধনা মহিলারা কেন করে না? সর্বত্র আমরা পুরুষ মশাই কেন খুঁজি? ইনফ্যাক্ট আমার যেটা খুব আশ্চর্য লেগেছিল সেটা হচ্ছে যে একটি টিভি চ্যানেলেতে
যখন আরজি করের ঘটনাটা নিয়ে যখন আলোচনা হচ্ছে, সে তো রোজই হয়, তা আলোচনা যখন হচ্ছে, then the news, the anchor of that discussion program in Bangla, he refers to the doctors as Dr. Mosai. Dr. Mosai. And he doesn't even realize that the person who has been killed is not a Dr. Mosai. এটা উনি ভালো মতনই জানেন, কেননা ওনার ৭৮ শতনাম হয়ে গেছে, ওনাকে অভয়া বলা হচ্ছে, ওনাকে তিলোত্তমা বলা হচ্ছে, বিভিন্ন নামে তাকে ডাকা হচ্ছে। ফলে বুঝতেই পারছো, বিভিন্ন নামে যখন ডাকা হয় তখন তাকে একটা দেবীর জায়গায় নিয়ে যাওয়া হয়। এই যে এতগুলো নাম দিচ্ছি তাকে, এবারে তার উপরে মূর্তি তৈরি করব। পিতৃতন্ত্র কিন্তু একদিকে খুব খুশি যে এই যদি মূর্তি টূর্তি তৈরি করতে পারি, এই যদি তাকে দেবী তাকে যে বলা হচ্ছে, আমি তো চমকে গেলাম যে কুমোরটুলি থেকে একটা প্রসেশন বেরোলো, সেখানে বলছে আমার দুর্গার বিচার চাই। ভাই, ও দুর্গা ছিল না, ও একজন ডাক্তার ছিল, সাধারণ ডাক্তার। এই যে তাকে দুর্গা বানিয়ে দেওয়া হলো, এইখানে পিতৃতন্ত্রের জয়। কেননা আমি জিনিসটাকে সেন্টিমেন্টালাইজ করে ফেললাম, তার মধ্যে একটা ধর্মের একটা জিনিস চাপিয়ে দিলাম। ফলে আমি যখন কাউকে দুর্গা বলে ডিক্লেয়ার করে দিলাম, আমার কিন্তু দায়িত্ব আর রইল না। দুর্গা বলে দিয়েছি নারী শক্তি, তার বাড়ি যাই, ভাত খেয়ে নি, কাজ শেষ। ফলে আমি যখন শুনলাম ওই ভদ্রলোক ডাক্তার মশাই কথাটা ব্যবহার করছে, আমি বুঝে গেলাম, যেটা একদম আমার আলোচনার প্রথমেই বলেছিলাম, সবটাই ভাষার খেলা। তার মানে আপনি এত দিন ধরে একটি মহিলা ডাক্তারের অত্যাচারের কথা বলছেন, আপনার মুখ থেকে কিন্তু ডাক্তার মশাই বেরোচ্ছে। তার মানে আপনার মাথায় ডাক্তার মশাই। বোঝা যাচ্ছে ভাষার প্রবলেমটা কোথায়? তার মানে একটা জিনিস যেটা আমি তোমাদের বলতে চাই, the one thing that I want to make very clear is that gender, okay, I'm going to say this very slowly so that everybody can understand. Gender does not exist. জেন্ডার বলে কিছু নেই না স্যার, তা কি করে হয় না, জেন্ডার বলে কিছু নেই না স্যার, তা কি করে হয়। বোঝাচ্ছি বোঝাচ্ছি। আজকে যদি এই যেটা আমার সামনে রাখা রয়েছে, আমি যদি আজ থেকে বলি যে এটার নাম রসগোল্লা, না স্যার এটা রসগোল্লা কি করে, না আমি অর্ডার জারি করব, আমি ডিকশনারি বদলে দেব, সব জায়গায় বলা হবে যে আজ থেকে এই মাইক্রোফোনটার নাম হয়ে গেল রসগোল্লা। তার মানে সবাই যদি ১৫০ বছর ধরে এটাকে রসগোল্লা বলতে শুরু করে, এটার নাম রসগোল্লাই হয়ে যাবে। কিন্তু এর মধ্যে তো এমন কিছু নেই যেটা বলে না স্যার এটাকে আপনি রসগোল্লা বলতে পারেন না, কেন এর মধ্যে একটা একটা কি বলবো স্যার, আপনাকে বলতে পারছি না, এর মধ্যে একটা মাইক্রোফোনত্ব রয়েছে। আপনি বুঝবেন না স্যার, মানে এটাকে স্যার এই জিনিসটাকে মাইক্রোফোনই বলা যেতে পারে, তাতে কিছু নেই। আমি যদি বলি তার রসগোল্লা, তো রসগোল্লা হয়ে গেল। তার মানে যে বাচ্চাটা আজকে পিনিস নিয়ে জন্মাচ্ছে, আমি যদি কাল থেকে সেই বাচ্চাটাকে বলি ওম্যান, আর যে বাচ্চাটা ভ্যাজাইনা নিয়ে জন্মাচ্ছে, আমি যদি কাল থেকে সেই বাচ্চাটাকে বলি ম্যান, চলতে পারে? তার মানে পিনিসের সঙ্গে ম্যান কথাটার কোনো যোগাযোগ নেই।
ভ্যাজাইনার সঙ্গে উমানের কথাটা কোনো যোগাযোগ নেই। সবটাই প্রচলন, সবটাই ভাষার ব্যবহার, সবটাই সংস্কৃতি, সবটাই কালচার। তা যদি কালচারই হবে, কালচার তো কখনো থেমে থাকে না, কালচারে তো বিবর্তন হয়। আজ থেকে 100 বছর আগে যে দুর্গাপুজো হতো, এখন তো সে দুর্গাপুজো হয় না। কালচার সবসময় বদলায়, আমরা বুঝি না কিন্তু বদলায়, হয় হয় জানতে পারো না। তার মানে কালচার কিন্তু ক্রমশই বদলে যাচ্ছে। ল্যাঙ্গুয়েজ ইজ কালচার। এই যে মেল ফিমেল, ম্যান ওম্যান, বয় গার্ল, ম্যান ওম্যান, হাজব্যান্ড ওয়াইফ, সবই তো কালচার, বিকজ ল্যাঙ্গুয়েজ ইজ কালচার। তার মানে there is nothing manly about the penis, there is nothing womanly about the vagina, কিন্তু আমাদের ওটা শেখানো হয়েছে। তার মানে বুঝতেই পারছো যে জেন্ডার হচ্ছে নিতান্তই একটা কালচার। কালচার বিবর্তনশীল, জেন্ডারও তার মানে বিবর্তনশীল হতে পারে, কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা মানতে রাজি নই। কেন? কেননা আমাদের কোথায় আমাদের ডাক্তার বাবুরা, ডাক্তার মশাইরা, তারা কিন্তু বলে দিয়েছে যে জেন্ডারের সঙ্গে আমাদের শরীরের একটা সম্পর্ক আছে। 2020-তে যখন আমি বহু জায়গায় ওয়েবিনার করে চলেছি, কেননা তখন তো কোভিড লকডাউন, I remember very, very clearly a talk that I gave at a college. And the principal of the college, he addressed the online meeting before I spoke. উনি যেটা বলেছিলেন সেটা কিন্তু আমার এখনো মনে আছে। He said, নীলাদ্রিবাবু, আমি আপনাকে আমার একটা ঘটনা বলতে চাই যেটা আমাকে ভীষণ ভীষণ ভাবে নাড়িয়ে দিয়েছিল। আমি একটু আজকে সেটা শেয়ার করবো আপনার সঙ্গে। আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই, আপনি বলুন। বললেন, নীলাদ্রিবাবু, তখন আমার প্রথম সন্তান জন্মাবে, আমি ভীষণ নার্ভাস, আমি হাসপাতালে দাঁড়িয়ে রয়েছি, আমার শ্বশুর শাশুড়ি আমার সঙ্গে রয়েছেন, প্রচন্ড নার্ভাস, কি হবে কি না হবে। অনেকক্ষণ পরে একটা বাচ্চার কান্নার আওয়াজ করে গেল। শ্বশুর শাশুড়ি সবাই খুব উৎসাহিত, খুব আনন্দিত, হয়েছে হয়েছে হয়েছে। কিছুক্ষণ পরে নার্স বেরিয়ে এলো, তোয়ালে জড়ানো একটা জিনিস আমার সামনে রাখলো, রেখে নীলাদ্রিবাবু নার্স যেটা করলো সেটাতে আমি খুব বিস্মিত হলাম। নার্স যেটা করলো সেটা হচ্ছে যে নার্স তোয়ালেটা তুলে তার যৌনাঙ্গটা আমাকে দেখা। আমি আর মাথা ঠিক রাখতে পারলাম না। আমি বললাম, আপনি আমাকে এটা কি দেখাচ্ছেন? আমি একটা বাচ্চার মুখ দেখতে চাই, এটা কি দেখাচ্ছে? তখন আমার শ্বশুর শাশুড়ি, যারা খুব বুদ্ধি রাখেন, তারা আমার ঘাড়ে একটি হাত রেখে বললেন, বাবা রাগ করো না, ওরা ঠিক কাজ করছে। কেননা এই কলেজের প্রিন্সিপাল উনি মূর্খ, উনি জানেন না যে আমাদের শরীরে সব থেকে গুরুত্বপূর্ণ যে অঙ্গ সেটা আমাদের বুদ্ধি নয়, সেটা আমাদের যৌনাঙ্গ। In English we call them our private parts, private parts. আবার ভাষার খেলা, our private parts are our most public parts. না, আমি তাদের কথা বলছি না যারা রেল লাইনের ধারে দাঁড়িয়ে
সকালবেলা গাছে জল দেয়, তাদের কথা বলছি না, আমি আমাদের সবাইকার কথা বলছি। কেননা ওই যে আমাদের প্রাইভেট পার্টস, ওই প্রাইভেট পার্টস আমরা আমাদের সারা জীবন ধরে অ্যাডভার্টাইজ করে যাই, সারা জীবন ধরে। কেননা ওই প্রাইভেট পার্টস আমাদের জন্য ডিসাইড করে দেবে, নির্ধারণ করে দেবে আমরা কি জামা পরবো, কোন স্কুলে যাব, কে আমার বন্ধু হবে, কার সঙ্গে বিয়ে করব, কি চাকরি করব, কখন খাবো, কখন উপোস করব, কখন উপোস করব না, কখন ঘুমবো, কখন ঘুমবো না, কটার মধ্যে বাড়ি ফিরবো, কটার সময় বাড়ি থেকে বেরোবো, কিভাবে বসবো, সবটাই নির্ধারণ করে দিচ্ছে আমাদের ওই প্রাইভেট পার্টস। আমাকে দেখে কিন্তু আমার কতটা বুদ্ধি আছে কি বুদ্ধি আছে না সেটা বোঝা যাবে না। আমাকে দেখে কিন্তু বোঝা যাবে যে আমার দুটো পায়ের মাঝখানে কি আছে। তাহলে কি সেটা আদৌ প্রাইভেট পার্টস নয়? সেটা তো আমাদের সব থেকে পাবলিক পার্ট হয়ে গেল। তার মানে ওই যে তোমাকে বললাম ভাষার খেলা, পিতৃতন্ত্র বলে আর করে আর এক। বলছি প্রাইভেট পার্টস, তারপরে বলছি তোমার যে প্রাইভেট পার্টস সেটা তোমাকে কিন্তু সব সময় সবার কাছে ডিক্লেয়ার করতে হবে। তারপরে আবার বলবো যে বেটি পড়াও বেটি বাঁচাও। তা যাকে পড়াচ্ছি সে যে বেটা হবে কি বেটি হবে সেটাই যদি আগে থেকে নির্ধারণ করে দেওয়া হয় তাহলে আর লেখাপড়ার কি মানে রইল? কেননা এই বিভৎস জ্ঞানটা আমরা ছোটবেলা থেকেই আমাদের দিয়ে দেওয়া হচ্ছে। যেটা পিতৃতন্ত্র সম্বন্ধে আমার ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে যে পিতৃতন্ত্র তোমাকে সারা জীবন বলবে, তুমি যদি মেয়ে হও তাহলে তোমাকে সারা জীবন বলবে সেটার সঙ্গে মিশবি না। তুমি যদি ছেলে হও তাহলে তোমাকে সারা জীবন বলবে মেয়েটার সঙ্গে মিশবি না। তারপর একদিন বলবে সেটা ছেলেকে বিয়ে কর। তার মানে আমার মা বাবা সারাদিন ধরে বলছে মেয়ে না মেয়ে না মেয়ে না মেয়ে না, তারপরে একটা বয়সের পরে মেয়ে। তা তোমরা যদি চাইতে যে আমি একটা মেয়েকে বিয়ে করি তাহলে তোমাদের উচিত ছিল যে একেবারে ছোটবেলা থেকে তাদের সঙ্গে আমাকে মিশতে দেওয়া। যে ওই ধরনের লোক যারা দেখিস যাদের লম্বা চুল হয় আর যারা স্কার্ট পরে, তোদের ওই ধরনের লোকের একজনকে বিয়ে করতে হবে। ওই জাতির একজনকে বিয়ে করতে হবে। অতএব ওই জাতির সঙ্গে মিশ। বৈজ্ঞানিক গবেষণার ভেতর দিয়ে জানা গেছে যে ওরা সাধারণত মানুষ খায় না। তুই ওদের সঙ্গে মিশতে পারিস, ওরা তোকে খাবে না, ওরা তোকে খুনও করবে। তার মানে যে জিনিসটা হয়, পিতৃতন্ত্র আশ্চর্যভাবে এক ধরনের লিঙ্গ বৈষম্য তৈরি করে ছোটবেলা থেকে। তারপরে অদ্ভুত ভাবে বলে যাদের তুমি এতদিন অ্যাভয়েড করেছো তাদের মধ্যে একজনের সঙ্গে তুমি সারা জীবন কাটাও। লজিক্যাল ব্যাপার একদম। তার মানে তুমি 30 বছর অব্দি কোনো মেয়ের মুখ দর্শন করবে না, 31 বছর বয়সে তাকে বিয়ে করো। লজিক। তারপরে আবার লোকে বলে যে আমার বিয়েটা টিকলো না, বিয়ে তো টিকবে না। তারপরে আবার কিছু কিছু লোক আছে যারা বলে যে না নীলাদ্রি বাবু শুনুন, মানে আপনি তো বিয়ে থা করেননি, আপনি যেহেতু বিয়ে থা করেননি এই বিয়ের যে আনন্দ ওটা ঠিক আপনি বুঝতে পারবেন না। যারা এই কথাটা বলে বিয়ের আনন্দ,
তারা রাত 12টার পরে বহু অন্য লোকের ইনস্টাগ্রামেতে প্রাইভেট মেসেজ পাঠায়, আর সেই অন্য লোকরা কিন্তু তাদের বউ নয়। আমি গবেষণা করেছি, আমি জানি। এই তো বিয়ে, এই তো হচ্ছে সুখী দাম্পত্য, একটা রিলেশনশিপ যেটা দাঁড়িয়ে রয়েছে নির্ভেজাল মিথ্যের উপরে। আমাদের নীলাদ্রিবাবু আপনি যাই বলে, আমি আমার বউকে সব বলি মোটামুটি। দেখুন, আমি একবার বলেছিলাম যে আপনি তো আপনার স্ত্রীকে সবই বলেন তো? হ্যাঁ, মানে সবই বলি, সবই বলি। না না, এক মিনিট, সবই বলেন তো, মানে সবই বলেন তো? নীলাদ্রিবাবু এটা কি বলছেন? সবই যদি বলতাম তাহলে বিয়ে টিকতো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার চা খান। So we have managed to create the structure of marriage to preserve patriarchy. Okay, আরেকবার বলি, প্রথমবার হয়তো রেকর্ড করতে পারিনি, কারণ আমি জানি এগুলো সব ভাইরাল হবে। হয়তো ভাইরাল হতে শুরু হয়ে গেছে। Marriage is a structure that was created to preserve patriarchy. Because পিতৃতন্ত্রের দুটো ব্যাপারে খুব ভয়, দুটো ব্যাপারে ভীষণ ভয়। একটা হচ্ছে ভালোবাসা। এটা কি বললেন স্যার? ভালোবাসাতে পিতৃতন্ত্রের ভয়? ভালোবাসা স্যার মানে প্রেম স্যার, প্রেম। প্রেমে পিতৃতন্ত্রের যথেষ্ট ভয়। আমি বলছি কেন? প্রেমে ভয়, আর আরেকটা জিনিসের তো ভয়। কি বলতো? বন্ধুত্ব। বন্ধুত্ব। Patriarchy is scared of love and patriarchy is scared of friendship. কেন বলতো? Why is patriarchy scared of love and patriarchy is scared of friendship? Patriarchy is scared of love because love does not discriminate. Love does not discriminate. তুমি যখন কারোর প্রেমে পড়ছো, যখন প্রেমে পড়ছো, মাইন্ড প্রেমে, not a relationship. আমি তোমার সঙ্গে রিলেশনশিপে যেতে চাই না, না আমি রিলেশনশিপের কথা বলছি না, আমি বলছি ভালোবাসা। তুমি যখন কাউকে ভালোবাসবে, সব থেকে বেশি সৎ হবে তোমার মা বাবাও না, সব থেকে বেশি সৎ হবে তুমি নিজে। কেননা তুমি বলবে, হায় রে, আমার ওর কোন জিনিসটা ভাল লাগে না, কিন্তু আমি ওকে ছাড়া কাউকে চিন্তা করতে পারছি না। See, love is a very, very anti-patriarchal feeling. Love is feminist. Love is feminist. Love is feminist এই জন্যে যে প্রেম যখন হয়, ভালোবাসা যখন হয়, তখন কিন্তু পিতৃতান্ত্রিক বা তৈরি করা যে বিভাজনগুলো, সেগুলো সব ভেঙে পড়ে যায়। চিন্তা করে দেখো, সেখানে ধর্ম থাকে না, সেখানে জাতি থাকে না, সেখানে কাস্ট থাকে না, ক্লাস থাকে না, দেশ থাকে না, কিচ্ছু থাকে না। ঠিক যে বিভাজনগুলো পিতৃতন্ত্র তৈরি করে দিয়েছে, তার একটাও থাকে না। পিতৃতন্ত্রের ভয় হবে তো? The divisions that I have built up, none of these divisions are working anymore. I would be very, very scared.
পিতৃতন্ত্র বললো এই তো মুশকিল ব্যাপার, এ কি রে ভাই, যাত্রার সঙ্গে প্রেম করে, যাত্রার সঙ্গে প্রেম তো যাত্রার সঙ্গেই করবে, বিজনেস যাত্রার সঙ্গে করবে, প্রফিট লস বিজনেস যাত্রার সঙ্গে করবে, প্রেম তো যাত্রার সঙ্গে করবে। প্রেম তো প্রফিট এন্ড লস দেখে। সো পিতৃতন্ত্র দেখলো এ তো মুশকিল ব্যাপার, যাত্রার সঙ্গে প্রেম করলে তো মুশকিল ব্যাপার, এই প্রেম নামক জিনিসটা একেবারে বন্ধ করতে হবে। কি করা যায় বলুন তো, কি করা যায় নীলাদ্রি বাবু? বিয়ে। বিয়ে দিলে প্রেম নষ্ট হবে? 100% নষ্ট হবে না, নষ্ট হবে না। যাকে বিয়ে করছে তার সঙ্গে প্রেম নষ্ট হবে, প্রেম থাকবে। ইনস্টাগ্রামের ডিএনএ থাকবে, প্রেম থাকবে, ডাইরেকশন ঘুরে যাবে। Patriarchy is also scared of friendship. আর এটা তোমরা তোমাদের নিজেদের জীবনেও লক্ষ্য করেছো। তুমি যখন কারোর সঙ্গে বন্ধুত্ব করছো তখন কিন্তু তার জাতি, ধর্ম, ক্লাস, কাস্ট কিচ্ছু দেখছো, সে বন্ধু, অতএব সে বন্ধু। এটা কিন্তু পিতৃতন্ত্র মানতে পারবে না। কেন? পিতৃতন্ত্র যে বিভাজনগুলো তৈরি করেছে, তোমার বন্ধুত্ব সেই বিভাজনগুলো ধ্বংস করে দিচ্ছে। তার মানে বোঝা গেল patriarchy is scared of love. So প্লিজ এর পরে যে কথাটা বলবো এটা যেন মা বাবাকে দেখিও না। Fall in love with whoever you want. Make friends with whoever you want. Because love is feminist. Friendship is feminist. ফলে আমরা যদি বন্ধুত্ব করতে শুরু করি যার সঙ্গে, পিতৃতন্ত্র ভয় পেয়ে যায়। কেননা তারা এই যার সঙ্গে জিনিসটাকে তারা ভীষণ ভয় পায়। আর এটা হয়তো তোমাদের মধ্যে অনেকে তোমাদের মা বাবার কাছ থেকেও শুনেছো। তোমরা যখন তোমাদের বন্ধুদের বাড়িতে, আমি জানি না যে তোমরা কজন তোমাদের বন্ধুদের বাড়িতে নিয়ে যাও বা বাড়িতে নিয়ে যাওয়ার সাহস পাও, কেননা অনেকে আছে তারা কিন্তু তাদের বাড়িতে তোমাদের নিয়ে যাবে না। কেননা তারা যাবে না এই জন্যে যে ভাই কিছু মনে করিস না, মা বাবা অ্যালাউ করবে না। কেননা মা বাবারা তোমাকে বলবে হ্যাঁ ঠিক আছে বুঝেছি, তোরা কলেজে যাচ্ছিস, নিশ্চয়ই বন্ধুত্ব করবি তো, অবশ্যই 100বার 100%। আমাদের ক্লাসের লোকেদের সঙ্গে বন্ধুত্ব কর, মানে একটা মানে ক্লাসের একটা ব্যাপার তো আছে। তার মানে যাত্রার সঙ্গে বন্ধুত্ব করা চলবে না। আমার গাড়িতে যেহেতু দুটো আমার বাড়িতে যেহেতু 3টে কুকুর, 4টে বেড়াল আর 3টে গাড়ি আছে, আমাকে বন্ধুত্ব করতে হবে তার সঙ্গে যার বাড়িতে 4টে কুকুর, 3টে বেড়াল, 2টো গাড়ি আছে। ক্লাস। তারপর তো অনেকে থাকবে যারা বলবে যে হ্যাঁ ভালো তো বন্ধুত্ব করবি, তাহলে মুসলমান, ভালো তো বন্ধুত্ব করবি, তাহলে কায়েস্ত, ভালো তো বন্ধুত্ব করবি, তারপরে দোষী। তার মানে আমাদের মা বাবারা কিন্তু আমাদের মধ্যে বুঝতে পারছি পিতৃতন্ত্র ঢুকিয়ে দিচ্ছে। আর এই পুরো পিতৃতন্ত্রটা মা বাবা আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে কেন? না আমরা তোকে ভালোবাসি। তার মানে ভালোবাসাটা কিন্তু আদপে আর ভালোবাসা থাকছে না।
ওটা হয়ে যাচ্ছে কন্ট্রোল। কন্ট্রোল। ভালোবাসা কিন্তু হয়ে যাচ্ছে তার মানে পরাধীনতা। আমি তোমাকে ভালোবাসি, অতএব তুমি আমার পরাধীন। এই জিনিসটা কিন্তু আমরা আমাদের মা বাবার কাছ থেকে খুব ভালো করে শিখি, যে আমি যদি ওই তো মা বাবা তো ভালোবাসে, সেই জন্য মা বাবা চায় যে আমি যাতে 6টার মধ্যে বাড়ি ফিরি, আমার ভালোর জন্যই চায়, আমার ভালোর জন্যই চায়। তা এই যে ভালোর জন্য চাওয়া, এইটা আমরা শিখে নিই। And then when we get into relationships, we do the same thing. So আমি তোমাকে ভালোবাসি, অতএব এই তো ফোনটা 12টার সময় এনে দিচ্ছিল কেন রে? আমি তোমাকে ভালোবাসি, অতএব ওই ছেলেটা কে রে? আমি তোমাকে ভালোবাসি, অতএব তুই ওই ছেলেটার ছবিটা লাইক দিচ্ছিস না রে? বা ওই মেয়েটার ছবিটা লাইক দিচ্ছিস না রে? আমি তোমাকে ভালোবাসি। তুমি এখানে ভালোবাসা, তার মানে বোঝাই যাচ্ছে যে যেটাকে আমরা ভালোবাসা ভাবছি সেটা আদপে আর ভালোবাসা থাকছে না, ওটা হয়ে যাচ্ছে সম্পত্তিকরণ। You turn the person that you love into your property. The person becomes your property. So therefore, I think I've taken up a lot of your time. I'm going to finish finally by basically saying that the way in which you can understand patriarchy is by simply looking at, no, not at me, by looking at yourself. Because, I'm sorry to have to tell you this, but we are all patriarchal. আমরা সবাই পিতৃতান্ত্রিক। ফলে এবারেতে আমাদের যেটা করতে হবে, আমি যদি নিজেকে ফেমিনিস্ট মনে করি, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি হয়তো পুরোপুরি 100% ফেমিনিস্ট কোনোদিনই হতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করতে পারি আমার মধ্যে পিতৃতন্ত্রটা যতটা কমিয়ে আনা যায়, যতটা কমিয়ে আনা যায়। আর এটা কমিয়ে আনবো কি করে? কয়েকটা খুব সহজ উপায়। একটা হচ্ছে যে আমি যখন কারোর সঙ্গে কোন রকমের সম্পর্কে যাব, সেটা সেক্সুয়াল হোক বা প্লেটনিক হোক, সেটা রোম্যান্টিক রিলেশনশিপ হোক বা বন্ধুত্ব হোক, আমি কিন্তু তার জেন্ডার, জাতি, ধর্ম, কাস্ট, ক্লাস, কমিউনিটি, রিলিজিয়ন কিচ্ছু দেখব না। সে আমার বন্ধু, সে আমার বন্ধু, শেষ কথা। এটা যদি করতে পারি, পিতৃতন্ত্রকে আঘাত করা হবে। দ্বিতীয় কাজ যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে যখন আমি কারোর বিরুদ্ধে যাচ্ছি, তখন যেন মানসিকভাবে তাকে আমি নারী জায়গায় না বসি। তুই কি একটা মেয়ে, তুই এত মেয়েলি কেন? মেয়ে বা মেয়েলি এই কথাগুলো যেন আমরা এইভাবে না ব্যবহার করি যে সেটা গালাগালের মতন শোনায়। সেটা পুরুষই ব্যবহার করুক বা যে কেউ ব্যবহার করুক। ফলে আমরা যদি নিজেদের মধ্যে এই পরিবর্তনগুলো আনতে পারি, আমি আজকে কোনো ক্রিটিকের নাম করলাম না, কোনো ফেমিনিস্ট ক্রিটিকের নাম করলাম না, আমি সিমন দে বুভওয়ার, মেরি wollstonecraft, টোরিল ময়, জুডিথ বাটলার কারোর নাম করলাম না, কেননা সেই নামগুলো তোমরা গুগল থেকে পেয়ে যাবে। আমি যে কথাগুলো বললাম সেগুলো পাবে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। এবারে আমরা গুরুত্বপূর্ণ একদম শেষের দিকে চলে এসেছি।
কিন্তু ডেফিনেটলি আমরা ছাত্রদের বা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কিছু যদি আমরা শুনতে পাই, তাই এই মুহূর্তে আমরা প্লিজ কথা বলবেন প্লিজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এবার তোমরা সুযোগ পাবে স্যারের সঙ্গে কথা বলার। আপনার যদি কোনো প্রশ্ন, কোনো কিছু জিজ্ঞাসা করার বা তোমার যদি কোনো ওপিনিয়ন থাকে, কোনো আইডিয়া থাকে, স্যারের সঙ্গে সরাসরি তোমরা কথা বলতে পারো। তোমরা এখানে এসে বলতে পারো কিংবা দাঁড়িয়ে বলতে পারো। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক এনি কাইন্ড অফ কোয়েশ্চেন। আমার একটু জিজ্ঞাসা ছিল স্যার, আপনি এখানে যান স্যার, এখানে প্লিজ। আমি স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। টাইমটা কিভাবে চলে গেল আলোচনাটা শুনতে শুনতে, আমার কাছে মনে হচ্ছে কয়েক মিনিটের আলোচনা। আর আরেকটি বিষয়, সেটা হলো আমাদের এভরিডে যে অ্যাক্টিভিটিস, তার মধ্যে কিভাবে পিতৃতন্ত্র লুকিয়ে আছে। আমরা প্রত্যেকেই যার শিকার, কনসাসলি আর আনকনসাসলি আমরা সেইভাবে কাজগুলো করে যাচ্ছি, সেইভাবে ভেবে যাচ্ছি। সেই বিষয়গুলোকে স্যার খুব সুন্দর করে তুলে ধরেছে। আমি আমার পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। একটা জায়গা আমার মনে হয়েছে যে সেই জায়গাটায় হয়তো সময়ের অভাবে স্যার টাচ করে যাননি, তাহলে আমি আরো একটু পরিষ্কার হতে পারতাম। যে পিতৃতন্ত্রের কথা আপনি বলছেন বারবার, যে পিতৃতন্ত্র কিভাবে আমাদেরকে অষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে আছে, কিভাবে ক্ষতি করছে। কিন্তু পিতৃতন্ত্রের যে ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে আপনি গেলেন, এই যে আমার সামনে যে ছাত্রছাত্রীরা বসে আছে, তাদের পোশাক দেখে আমি বুঝে যাচ্ছি যে পোশাকের মধ্যে দিয়ে সে তার রিলিজিয়ানকে তুলে ধরছে। কেউ হাতে সাদা, কপালে সিঁদুর, তার রিলিজিয়ানকে তুলে ধরছে। কেউ হাতে আংটি, সুতা, তার রিলিজিয়ানকে তুলে ধরছে। তুমি কি খাবে, রিলিজিয়ান গাইড করছে। কি খাবে না, রিলিজিয়ান গাইড করছে। তুমি ছেলেদের সঙ্গে মিশবে কি মিশবে না, রিলিজিয়ান গাইড করছে। পুরুষ 4টা বিয়ে করবে, কিন্তু মহিলা 4টা বিয়ে করতে পারবে না, পলিগামি। পুরুষ যে কোনো সময় তোমাকে তালাক দিতে পারে, তুমি তালাক দিতে পারবে না। তুমি মুসলিম, তুমি অন্য ঘরের সঙ্গে মিশবে না। এই খাবারটা হালাল, এটা হালাল নয়। আমরা দুর্গাপূজার কথা আপনি বলছেন, যে দুর্গা প্রতিমার কাছে দাঁড়িয়ে যখন অঞ্জলি দিচ্ছি, আমরা আবেদন করছি যশ দেহি, ধন দেহি, পুত্রান দেহি। পুত্রী দেহি এ কথা আমরা বলছি না। কত বড় আত্মঘাতী আবেদন। একজন নারী প্রতিমূর্তির কাছে আমরা আবেদন করছি যে আমাকে সন্তান দাও। কেন? যে আমার ফ্যামিলির যে লাইনেজ, সে সেটাকে প্রোটেক্ট করবে। পুরুষকে জিহাদের জন্য উদ্দীপ্ত করা হচ্ছে, দেহের থেকে তুমি 72টা হুর পাবে, অপূর্ব সুন্দরী নারী, অসংখ্য দাসী পাবে। তো প্রত্যেকটা ধর্মের দিকে যদি আমরা তাকাই, পৃথিবীর প্রতিটা ধর্ম মেয়েদেরকে শুধু কমোডিটি হিসাবে ট্রিট করা হচ্ছে। নাথিং এলস, জাস্ট কমোডিটি, এনজয়েবল কমোডিটি। আমার কেন যেন মনে হচ্ছে, স্যার আমি ভুল হতে পারে আমার ধারণা, যে পিতৃতন্ত্রকে রক্ষা করার জন্য ধর্মই কি সব থেকে বড় ভূমিকা নিচ্ছে না? আমাদের আচরণকে নিয়ন্ত্রণের মধ্য দিয়ে সবকিছু নিয়ে এই জায়গাটা যদি আপনি একটু আলোকপাত করেন তাহলে খুব ভালো হতো। একেবারেই মানে সব থেকে বড় অবদান ধর্মের আছে কিনা সে বিষয়ে বোধহয় আমার একটু মানে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে। তবে ধর্ম যে একটা মেজর কন্ট্রিবিউটার সেই বিষয়ে কিন্তু কোনো রকমের কোনো মানে দ্বিধা কোনো জায়গা নেই। আর এখানে আমি যে বিভাজনটা করি
সেটা হচ্ছে ধর্ম। আর আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে না? তাহলে আমি ওইখানে আচ্ছা, আমি যে বিভাজনটা করি সেটা হচ্ছে যে আধ্যাত্মিকতা আর ধর্মের মধ্যে বিভাজন। The difference between religion and spirituality. ফলে স্পিরিচুয়ালিটি কিন্তু হচ্ছে একেবারেই ভগবানের সঙ্গে একাত্ম হওয়ার একটা প্র্যাকটিস। সেখানেতে কিন্তু আপনার শরীরটা কি সেটা কিন্তু একেবারেই কোনো রকমের কোনো মানে রাখছে না। এইটা হলো স্পিরিচুয়ালিটি। আর ধর্ম হচ্ছে, ওই ধর্ম যেহেতু স্পিরিচুয়ালিটিকে ভালোবাসে, অতএব স্পিরিচুয়ালিটিকে ধর্ম কুক্ষিগত করে নিয়ে তখন ধর্ম বলল যে তুমি যদি স্পিরিচুয়াল হতে চাও তাহলে তোমাকে সোমবার উপোস করতে হবে, তুমি যদি স্পিরিচুয়াল হতে চাও তাহলে তোমাকে অমুক কাজ করতে হবে, তমুক কাজ করতে হবে। ফলে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা যে একটা ব্যক্তি, সেটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধর্ম সেটাকে বন্ধ করবার বা সেটাকে রেস্ট্রিক্ট করবার, সেটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেছে। ফলে আমি একেবারেই আপনার সঙ্গে একমত যে ধর্ম হয়ে যাচ্ছে যখন স্পিরিচুয়ালিটিকে কোলোনাইজ করা হচ্ছে। So the colonization of spirituality is religion. ফলে আমরা যারা, আমাদের মধ্যে অনেকে আছে যারা কিন্তু বলে, আর আমি তাদের খুব শ্রদ্ধা করি, যারা কিন্তু বলে যে I am not religious, I am spiritual। তার মানে ওই আমাকে সোমবার উপোস করতে হবে সেটা আমি করি না, কিন্তু আমি বিশ্বাস করি যে একটা শক্তি আছে, আর সেই শক্তিকে আমি আমার নিজের মতন করে তার প্রতি আমি আমার শ্রদ্ধা জানাই, কিন্তু তথাকথিত যেভাবে শ্রদ্ধা জানাতে আমরা নিষ্ঠা পারবো না। So that is absolutely true. However, যদি তাই হতো তাহলে তো আমাকে বলতে হতো যে যারা নাস্তিক, যারা এই ধরনের পলিটিক্যাল আইডিওলজিতে বিশ্বাস করে যেখানে একটা ধর্মের কোনো জায়গা নেই, বা যারা ধর্ম মানে আপনি বুঝতেই পারছেন আমি তাদের কথা বলছি, যারা বিশ্বাস করে যে রিলিজিয়ন ইজ দি ওপিয়েট অফ দ্য ম্যাসেস, তাহলে তো তার মানে তো বলতেই হয় যে তারা দারুণভাবে নারীবাদী, কিন্তু তাও তো না। ফলে আমরা যে কথা কমিউনিস্ট কান্ট্রিজের ব্যাপারে জানি বা কমিউনিস্ট লিডারশিপেরই দেখুন না, উইমেন লিডার্স কটা বেরিয়েছে, আমাদের সিপিআইএম কে দেখুন না, নারী নেত্রী কতজন। ফলে মানে পেট্রিয়ার্কি জিনিসটা এতটাই মানে আমাদের ভেতরে ঢুকে গেছে যে যদি আমরা ধর্মে বিশ্বাস নাও করি তবুও অদ্ভুত ভাবে আমাদের মধ্যে নীতিতন্ত্র রয়ে যাবে। হ্যাঁ, ফলে সেই জন্য ধর্ম ইজ আ মেজর কন্ট্রিবিউটর টু পেট্রিয়ার্কি, অ্যাবসলিউটলি নো ডাউট অ্যাবাউট ইট। আর থার্ড যে জিনিসটা বলবো, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা করেছেন, সেই জন্য আমার 3 ভাগে এই উত্তরটা দিতে হচ্ছে। তৃতীয় ভাগটা হচ্ছে যে রিলিজনের মধ্যে কিন্তু কিছু কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো দিয়ে কিন্তু আবার রিলিজনের বিরুদ্ধে যাওয়া যায়, যেটাকে ইংরেজি থেকে বলে সাবভার্সন। মানে আমি দেখাবো যে আমি রিলিজিয়াস, কিন্তু রিলিজিয়ন যে ধরনের পেট্রিয়ার্কি আমার উপরে চাপানোর চেষ্টা করছে, আমি সেই জায়গা থেকে নিজেকে বের করে আনবো। একটা উদাহরণ দিলে আপনার বুঝতে সুবিধা হবে। আমার একজন ভীষণ প্রিয় বন্ধু আছেন যিনি একটা বিশ্ববিদ্যালয়ে পড়ান। তিনি মহিলা, আর তিনি বিয়ে করেননি, ইউনিভার্সিটিতে চাকরি করে, ভালো মাইনে পায়, বয়স বেড়ে যাচ্ছে, কেননা পাড়া প্রতিবেশী, পাড়ার জেঠু, হ্যাঁ, বা পাড়ার পাঁচু কাকু, এদের কিন্তু তোমার বয়স নিয়ে ভীষণ চিন্তা। তোর মা বাবার রাতে ঘুম হয়, কত বয়স হলো? 21, এখনো বিয়ে হলো না। তার বয়স বেড়ে যাচ্ছে, অতএব পাঁচু কাকুর খুব চিন্তা। একদিনকে সে রাস্তা দিয়ে যাচ্ছে, তখন পাঁচু কাকুর তাকে ধরে যায়, এই তুই যাদবপুরে পড়াস না?
হ্যাঁ অনেকদিনই তো হলো। হ্যাঁ বিয়েটা কর। And this is my friend's answer. হ্যাঁ আসলে কাকু আমার তো বিয়ে হয়ে গেছে। তোর বিয়ে হয়ে গেছে? সঙ্গে সঙ্গে হাতের দিকে দেখাচ্ছে, শাখানির পলা নেই, কপালের দিকে ভালো করে দেখলো না, লাল তো কিছু দেখতে পাচ্ছি না। বিয়ে হয়ে গেছে, শাখানির পলা নেই, সিঁদুর নেই, কিসের বিয়ে? না বিষ্ণুর সঙ্গে বিয়ে হয়েছে। কে বিষ্ণু? আমাদের ওই বিষ্ণু, ওই অজিতের পাশে বাড়িতে থাকে না। বিষ্ণু ভগবান, সেটা পুজো করি। রিলিজিয়নকে দিয়ে রিলিজিয়নকে মারা, পাঁচু ঠাকুর তো গালে হাত। কেননা আমি তো বলতাম যে তুই একটা নকশার মহিলা, তুই বিয়েটা করিসনি, তাও বলতে পারছি না। বলে বিষ্ণুর সঙ্গে বিয়ে হয়েছে। বিষ্ণুর সঙ্গে বিয়ে হয়েছে মানে তো ধার্মিক মহিলা, তাহলে পৃথিবীতান্ত্র তো আনন্দই হওয়া উচিত। পাঁচু ঠাকুর মাথা চুলকোতে চলে গেল বাড়ি। এই হচ্ছে ব্যাপার। ফলে অনেক ক্ষেত্রে কিন্তু রিলিজিয়নকে রিলিজিয়নের বিরুদ্ধে ব্যবহার করা যায়, which is called subversion. So 3 ভাগে উত্তরটা দিলাম। থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? ঠাকুর আপনি রিলের কথা বলেছিলেন, সো আমি একটা কনটেক্সট দিয়ে then I'm coming to the question. This happened on this weekend. So আমি একটি posh চায়ের দোকানে চা খাচ্ছি, and there were a group of young-ish people, এবং তারা একটা প্রচন্ড হিটেড ডিসকাশন করছিল যে তাদের কোথায় যাওয়া উচিত। তারা গ্রুপ অফ ফ্রেন্ডস, ছেলে মেয়ে সবাই আছে তাদের। তো হঠাৎ করে ডিসকাশনটা অনেকটা বেশি হিটেড হতে থাকে এবং আমি যেহেতু অত্যন্ত নির্লজ্জের মতো অন্যদের কথা কান পেতে শুনি, তো আমি ওদের প্রত্যেকটা কথা শুনছিলাম এবং খুব এন্টারটেইনিং লাগে। একটা পয়েন্ট আছে, they were sitting একদম আমার পাশে, একটি ছেলে, সে তার স্মার্টফোনটা একটি মেয়ে যে ভীষণ ভোকাল ছিল তার দিকে তুলে ধরে এবং সে বলে যে এটা প্লিজ দেখ আর চুপ কর, and it's a reel। এবং আমি যেহেতু একদম পাশে বসে আছি, রিলে কি বলছে আমি পুরো শুনতে পাচ্ছি পরিষ্কার, যে একজন পুরুষপন্থী, সে বলছে আর ইউ আ ফেমিনিস্ট। তো একজন নারী কণ্ঠর আওয়াজ আসছে, স্বর আসছে, তিনি বলছেন ইয়েস। তো তখন আবার সেই পুরুষ কণ্ঠ শোনা যাচ্ছে এবং তিনি বলছেন ডু ইউ নো দ্য ডিফারেন্স বিটুইন আ ফেমিনিস্ট এন্ড আ নাইফ? And the voice of the woman, she apprehensively says no. And the man's voice once again retaliates with, at least the knife has a point. So, exactly. Nonsensical, but that is the point, that was the entire point of their conversation, that because you are a woman, and a feminist woman at that, you don't have a point. So, and যেহেতু মানে but sir, I just want to ask you, is it shocking really? Because most cisgender heterosexual men think feminism is a waste of time, is a waste of pages written in a book, and is a waste of one's intellectual capacity. If one has, আমি এটা মানে খুব crudely বলছি, বুদ্ধি থাকলে নারীবাদী হবে। কারণ নারীবাদী হওয়া মানে হচ্ছে গিয়ে তুমি একজন ব্যভিচারী উচ্ছৃঙ্খল মহিলা। That's why if you are a feminist, you don't have a point. But because you are addressing our students, and there are a lot of young boys here, how do we change this discourse? Oh God, yes. How much time have we got? Gosh, that's difficult. আমার মনে হয় যে ওই মানে আসলে আমাদের মধ্যে যারা নিজেদের পুরুষ মনে করি,
কেননা আমরা সে অর্থে, যেটা আমি টপে বললাম, যে সে অর্থে কিন্তু পুরুষ হিসেবে কেউ থাকছে না, নারী হিসেবে কেউ থাকছে না। কেননা পুরো জিনিসটাই যদি ভাষারই খেলা হয়ে যায়, তার মানে তথাকথিত ঠিক পুরুষকে সেটা আমার পক্ষে বলা সম্ভব হচ্ছে না, তথাকথিত নারীকে সেটা আমার পক্ষে বলা সম্ভব হচ্ছে না। Having said that, যদি কেউ আমাদের মধ্যে থাকে যারা নিজেদের পুরুষ মনে করে, কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ ওয়ান দ্য লটারি, মা বাবা ভীষণ খুশি। তাদের কিন্তু যেটা করা উচিত সেটা হচ্ছে যে একটু যদি দিনের শেষেও নিজের দিকে একটু তাকায়। আমার মনে হয় যে যারা নিজেদের পুরুষ মনে করে তাদের মধ্যে আত্মসমালোচনা করাটা প্রচন্ড প্রয়োজন। কিচ্ছু করতে হবে না, উইমেন স্টাডিজ এর ক্লাস করতে হবে না, মেধাশ্রী ম্যাডাম কি বলছেন শুনতে হবে না, কিচ্ছু করতে হবে না। একটু দিনের শেষে নিজেকে একটু প্রশ্ন করা যে আজকে সারাদিন ধরে আমি যে ধরনের আচরণ করেছি তার মধ্যে কি কোথাও আমার পুরুষত্ব প্রমাণ করেছি। যদি আমি আমার পুরুষত্ব প্রমাণ করে থাকি সেটা ভুল করেছি, কেননা পুরুষত্ব প্রমাণ করার কিচ্ছু নেই, কেননা পুরুষত্ব বলে কিছু হয় না, নারীত্ব বলে কিছু হয় না। ফলে এই যে যেটা পুরুষত্ব যেটা নারীত্ব এগুলো সবকটাই আবার বলছি ভাষার খেলা। ফলে সেই জন্য আমি পুরুষত্ব প্রমাণ করেছি সেটা দেখবার দরকার নেই, নারীত্ব প্রমাণ করেছি দেখবার দরকার নেই। আমি যদি মনুষ্যত্ব প্রমাণ করতে পারি সেটাই বোধহয় যথেষ্ট। আর মনুষ্যত্বের কথা আমি ছেড়ে দিচ্ছি, কেননা তার মধ্যেও এক ধরনের অ্যাথ্রোপোসেন্ট্রিক একটা ব্যাপার চলে রয়েছে। না, আমি কি বন্ধুত্ব প্রমাণ করতে পেরেছি? বন্ধুত্ব, কেননা বন্ধুত্ব কিন্তু সবার সঙ্গে করা যায়, গাছপালার সঙ্গেও করা যায়, পশু পাখির সঙ্গে তো করা যেতেই পারে। ফলে আমি যদি সারাদিনে পুরুষত্ব না প্রমাণ করে বন্ধুত্ব প্রমাণ করে থাকি তাহলে কিন্তু আমি ফেমিনিস্ট হয়ে গেলাম। তাহলে কিন্তু এই ধরনের বিভৎস রিল যেগুলো আমি বললাম, যে যেগুলো আমরা সবাই সকাল থেকে রাত অব্দি কিনছি, এই বিভৎস টক্সিক রিল গুলো যাতে আমরা না কিনি। ফলে পুরুষত্বের দরকার নেই, নারীত্বের দরকার নেই, বন্ধুত্বের দরকার। রাহুল স্যার, আপনার পেছনে বেশ কয়েকজন স্টুডেন্ট আছে। হ্যাঁ, মল্লিকা, ওদের আগে ধরুন আপনি ক্লাসের বাইরে। হ্যাঁ বলো, কি পড়া করে এসছো বলো। 10 নম্বরের পরীক্ষা হবে। তুমি সামনে আসবে, সামনে চলে এসো, সামনে চলে এসো, সামনে চলে এসো, সুবিধা হবে, সবাই শুনতে হবে। কালকে একটু মানে গতকাল কৃষ্ণনগর গেছিলাম একটু কাজে, পিএসসি ক্লার্কশিপের এক্সাম দিতে। এবার সেখানে যখন আমি যাচ্ছিলাম বারবার করে বাড়ি থেকে বলে দেওয়া হচ্ছিল রাত যদি হয়ে যায় তো পাশাপাশি কাউকে চেনাশোনা থাকলে একসঙ্গে এসো। আমি তারপর যখন বললাম যে কৃষ্ণনগরে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, তো আমি কি থাকতে পারি, বাড়ি কোথাও থেকে শুরু করছি। তো তখন মা বলছে ঠিক আছে থেকে যাবে, অসুবিধা নেই। বৌদি, আমার ছোট বৌদি আছে, বৌদি বলছে হ্যাঁ থাকাই যায়, অসুবিধা কোথায়, রাত হলে থেকে আসবে। এইবার যখন আমার বড়টা আর বাবা পাশাপাশি ছিল তখন আমার মা আমাকে বলছে যে মানে মা বাবা বা দাদার সামনে বলছে যে এরকম এরকম বলছে, ও কি থেকে আসবে। বড়টার চোখ পুরো বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, রাতে থাকবে, কি কথা বলছো, এটা বলো। নেক্সট আমি তো এমনিতে চলে আসতাম, আমার এখানে আসার কথা, তো থাকলে অসুবিধা হতো। তারপর যখন আমি ফিরে আসছি এক্সাম হওয়ার পরে, আমি আমাকে সিট থাকতে পারোনি না, আমার এমনিতে ইচ্ছে ছিল না, সেটা জিজ্ঞেস করেছিলাম। আমার তো এখানে সেমিনারে আসার কথা, আমি শুনেছি, তো আমি আসবো।
এবার সেটা হলো এবার যখন ফিরে আসছি তখন আমার সিট পড়েছে বেতাই, যেহেতু আমার বাড়ি কাছাকাছি বলে আমাকে সিট দিচ্ছিল না। লাস্ট পর্যন্ত আমাকে সিট দিয়েছে একদম শেষের যে সিট গুলো থাকে পাশে, সেই সিটের জানলার পাশে। তার পাশে যতগুলো সিট ছিল সব ছেলেদের সিট ছিল। এবার হঠাৎ করে আমাকে বাড়ি থেকে আবার ফোন করছে যে বাসে উঠেছো বা কোথায় সিট পেলি কি না পেলি এরকম। তো যখন আমি বললাম হ্যাঁ পেয়েছি এরকম শেষের সিট গুলোতে এবং পাশে অনেক ভাই বোন বা দাদা কাকা রয়েছে, সাবধানে আসিস, এটা গেল। এইবার আরেকটা হয়েছে কি, আমি ঠিকঠাক আসছি, আমার পাশে একটা ছোট ভাই ইন দ্য সেন্স আমার থেকে ছোট, ও পরীক্ষা দিতে গেছিল। এবার ও শীতের কিছু নিয়ে যায়, মানে মাফলার যেটা বা সোয়েটার কিছুই নিয়ে যায়। এবার আমি সোয়েটার নিয়েছিলাম, আমার স্টল ছিল, একটা মোটা স্টল ছিল। এবার ও এত শীতে কাঁপছে, আমি যখন বললাম তাহলে আমার এই স্টলটা কানে জড়িয়ে, এটা মেয়েদের, আমি কি করে মাথায় নেব? এই যে ডিফারেন্সিয়েশনটা, এইটা কি করে মানে বোঝাবো যে তোর শীতটা লাগছে তুই এটা জড়িয়ে নে, না এটা মেয়েদের জিনিস, আমি কেন এই বিষয়টা। হ্যাঁ, তুমি কিছুই জানো না, তুমি জানি না কোনোদিন কোনো পরীক্ষাতে পাস করবে কিনা। কেননা শীত কিন্তু জেন্ডারের উপর নির্ভর করে। জানে না তাই বলে দিচ্ছি, হ্যাঁ, পুরুষের শীত লাগে না ভাই, পুরুষের নয় শীত লাগে না, নয়তো নিউমোনিয়া হয়ে মারা যায়, কিন্তু শীত লাগে না বলে তুমি মূর্খ। পুরুষ মানুষকে কখনো তুমি কিন্তু 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 ব্যাপারটা হচ্ছে এটাই যে সবাই জানে যে পুরুষ মানুষের শীত করে না, কিন্তু সেটা কিন্তু অদ্ভুত ভাবে মায়েরা মানে না। কেননা বাঙালি মা, তার মুখে কিন্তু লেগে থাকে বাবু ঠান্ডা লেগে যাবে। তার মানে কি আমি বুঝবো যে বাবু পুরুষ নয়? চূড়ান্ত রকমের গন্ডগোল এখানেতে চলছে। বাবু ঠান্ডা লেগে যাবে, হ্যাঁ, এখানেতে কলকাতাতে এখন কিছু লোক অলরেডি কলকাতাতে, হ্যাঁ কলকাতা এখনো পর্যন্ত পাকা চালিয়ে থাকে, কলকাতাতে এখনো অলরেডি কিছু লোক কিন্তু মান্থলি টুপি পড়তে শুরু করে দিয়েছে, মাফলার। কেননা মা বলেছে, কি বলেছে? থ্যাংক ইউ। সো তার মানে বুঝতেই পারছো যে জেন্ডার সম্বন্ধে আমাদের মানে জেন্ডার আমাদের মাথাটাকে এমন ভাবে বিগড়ে দিয়েছে যে এখানেতে আমি আমার শরীর সম্বন্ধেও চিন্তা করব না, জেন্ডার যেন বাঁচিয়ে রাখা যায়। ফলে ভয়াবহ জিনিস। আর তাছাড়া যে জিনিসটা আমি বলিনি তোমাদের, এটা প্রশ্ন করলো বলে বললাম, একটা জিনিস যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে পুরুষের কিন্তু শরীর থাকে না। শরীর শুধুই মহিলাদের, পুরুষদের শরীরই নেই। পুরুষদের শুধু বুদ্ধি আছে, কিন্তু বুদ্ধি তো কেউ দেখতে পায় না। অতএব পুরুষ হচ্ছে অশরীরী। যখনই আমাকে বলা হয় যে পুরুষ কি বলছে না, পুরুষ অশরীরী কি করে, আমি তখন বললাম যে জাস্ট একটা উদাহরণ দেব, তার থেকে বুঝে যাবে যে পুরুষ হচ্ছে অশরীরী। যখন রাস্তায় দেখো কোন পুরুষ মানুষ সে দেয়ালে জল দিচ্ছে, কেন সে দেয়াল খুব পছন্দ করে, তখন তোমাদের রিয়াকশনটা কি হয়? তখন কি তোমরা তাকে গিয়ে বলো দাদা গুড মর্নিং? তখন কি তোমরা তাকে গিয়ে বলো দাদা একটা সেলফি হয়ে যায়? তখন কি গিয়ে বলো আপনি ভালো কাজ করছেন, গাছে জল দিন? কি সোজা হেঁটে চলে যাও, সোজা হেঁটে চলে যাও। তার মানে
পুরুষ রাস্তার ধারে মূত্র ত্যাগ করছে না, কেউ রাস্তার ধারে মূত্র ত্যাগ করে না, কেউ না। হ্যাঁ, মাঝে মধ্যে একটা গন্ধ আসে, কিন্তু সেই গন্ধটা যে কোনখান থেকে আসছে না বোঝাই যায় না। তার মানে পুরুষ হয়ে যাচ্ছে অশরীরী, নারীর থাকছে শরীর। এই ধরনের অদ্ভুত অদ্ভুত চিন্তা কিন্তু আমাদের মধ্যে দেওয়া রয়েছে। আমি জানি না এখানে তো না, এখানে তো দেখেছি আমি অনেক পুরুষ কিন্তু খুব ভয় পায় যখন বাইক চালাচ্ছে হেলমেট পরতে, কেননা তাদের মনে হয় যে তারা যদি হেলমেট পরে তাহলে তাদের পৌরুষ চলে যাবে। হ্যাঁ, ফলে যেটা হয় সেটা হচ্ছে যে এক পুরুষ আরেক পুরুষকে বলতে পারে, ভাই তুইও হেলমেট পরছিস। কেননা আমি বিশ্বাস করি পুরুষ মানুষ তখনই হবে যখন পুরুষ মানুষ এইসব জিনিসগুলো করতে পারবে। পুরুষ মানুষকে সিগারেট খেতে হবে, যেটা খুব দরকার। পুরুষ মানুষকে মদ খেতে হবে, যেটা আরো বেশি দরকার। পুরুষ মানুষকে সিগারেট খেয়ে, মদ খেয়ে, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে অ্যাক্সিডেন্ট করে মাথা ফাটিয়ে মরতে হবে, তবে সে পুরুষ। যদি পুরুষ হতে চাও তাহলে হেলমেট ছাড়া বাইক চালিয়ে অ্যাক্সিডেন্ট করে মরো, তবেই তুমি ঠিকঠাক পুরুষ। ফলে বিরাট বড় সমস্যা। আর আমার মনে হয় যে তুমি আজকে যে কথাটা এখানে সবার সামনে বললে, তোমার বন্ধুদের মধ্যে, তোমার আত্মীয় স্বজনদের মধ্যে এই আলোচনাটা চালিয়ে যাওয়া খুব দরকার। কেন আজকে তোমার পরিবারেতে যদি কোনো তথাকথিত পুরুষ থাকে, তার কানে অন্তত এই কথাগুলো যাওয়া দরকার। সে হয়তো রেগে গেল, সে হয়তো বললো যে তুই কি উল্টো পাল্টা কথা বলছিস, কিন্তু আমি তোমাকে গ্যারেন্টি বলতে পারি ও যখন একা থাকবে ও ভাববে। ফলে আমরা যদি এই অস্বস্তিটা যদি পুরুষের মধ্যে তৈরি করতে পারি তাহলে অনেকটা কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ। দুটো হাত উঠেছে ওখানেতে। চলে এসো তোমরা সামনে চলে এসো, এক এক করে চলে এসো। তোমরা দুজনে চলে এসো, একে অপর প্রশ্ন করো। সাবধান আপনি পায়ে করে তুমি প্রশ্ন করবে যে দাঁড়িয়ে আসো, তুমি প্রশ্ন করবে। আচ্ছা তাহলে এগিয়ে এসো, তাহলে এখানে এগিয়ে এসো। যখন দুজন পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, বর্তমান সময়ে দেখা তারা প্রেমের সম্পর্কে আছে। আমি শুনতে পাচ্ছি না, একটু একটু আস্তে কথা বলে ওর কথাটা শোনা যাবে। হ্যাঁ, যখন দুজন পুরুষ মানে যেটা বর্তমানে দেখা যাচ্ছে একটা ট্রেন্ডিং রয়েছে যে দুজন হোমোসেক্সুয়াল যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, তখন তাদের মধ্যেও খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে এদের মধ্যে কোনটা পুরুষ কোনটা মহিলা। হ্যাঁ, এই একটা ব্যাপার। আর আরেকটা হচ্ছে আমাদের মেয়েদের যাদের মেনস্ট্রুয়েশন সাইকেল চলে, তখন কি হয় আমরা যখন স্যানিটারি প্যাড কিনতে যাই, তো সেক্ষেত্রে কি হয় সেটা হচ্ছে কোনো ক্লিনিকের থেকেই নিই বা কোনো ওষুধের দোকান থেকেই নিই, সেটা হচ্ছে মানে সবসময় লুকিয়ে আনার কথাটা বলা হয়, যে একটা কালো কাগজে মুড়ে বা হচ্ছে পেপারে মুড়ে আনার কথাটা বলা হয়। তো এই ব্যাপারটা কেন করা হয়? মানে আমরা তো কোনো নেশা জাতীয় দ্রব্য বা এরকম তো কিছু আনছি না। মানে এটা তো আপনি যখন বললেন, আলোচনা করলেন যে আমাদের যে প্রাইভেট পার্ট, এটা তো অ্যাকচুয়ালি পাবলিক পার্ট হয়ে যাচ্ছে না। তো এটা পাবলিক পার্ট, তাহলে এটাকে লুকিয়ে আনার দরকার কেন? এইটাই হচ্ছে আমার প্রশ্ন। Sanitary napkin has also become a king of drug. Yes, it's kind of a drug. দুটো প্রশ্ন, দুটোই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে এটা শুধু দুটো পুরুষের ক্ষেত্রে নয়, দুটো মহিলাও যখন বিয়ে করছে সেখানেও আবার আচ্ছা বলো না তোমাদের মধ্যে কে হাজবেন্ড কে ওয়াইফ,
এই প্রশ্নটা কিন্তু মানে এক সময় আমি খুব বিরক্ত হতাম যখন এই প্রশ্নটা শুনতাম যে কেউ কাউকে করছে যে কেন আবার সেই হাজবেন্ড ওয়াইফের গল্পটা একটা গে কাপল বা লেসবিয়ান কাপলের উপরে কেন আরোপ করা হচ্ছে। আমি কিন্তু এখন আর রাগি না। আমি রাগি না এই জন্যে যে আমি এখন বুঝতে শুরু করেছি এই যে এতক্ষণ ধরে যেটা বলে গেলাম যেটা ভাষার খেলা, ফলে তুমি দেখো যে যদি সবটাই ভাষার খেলা হয় তার মানে যখন দুটো পুরুষ মানুষকে বলা হচ্ছে যে তুমি হচ্ছে স্বামী আর তুমি হচ্ছে স্ত্রী, সেখানে স্ত্রী কথাটা কিন্তু মহিলার দেহ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। এই যে স্ত্রী কথাটা মহিলার দেহ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে তার মানে স্ত্রী কথাটা কিন্তু ওই লিঙ্গ বিশেষ মানেটা থাকছে না। সেটাও বোধহয় এক ধরনের পলিটিক্স, যে সেখানে আমি ছড়িয়ে দিচ্ছি কথাটাকে খেলিয়ে দিচ্ছি। ফলে এই খেলাটাও আমার মনে হয় এক ধরনের ফেমিনিজম, যেখানে আমি বলছি যে স্ত্রী মানে যে তাকে মহিলা হতে হবে আর হাজবেন্ড মানে তাকে পুরুষ হতে হবে তার কোনো মানে নেই। ফলে এই ধরনের একটা সাবভার্সনের খেলা সেখানে হচ্ছে। এটা হচ্ছে তোমার প্রথম প্রশ্ন। আর মানে আশা করাটাই তো অন্যায়, মানে তুমি কেন যাবে, এটা প্রথম। দ্বিতীয়ত হচ্ছে মেনস্ট্রুয়েশন। মেনস্ট্রুয়েশন নিয়ে আমি জানি না, এটা কিন্তু শুধু ভারত বা কলকাতার ব্যাপার নয়, এটা আন্তর্জাতিক ক্ষেত্রেও আমি দেখেছি যে বিভৎস রকমের বর্বরোচিত আচরণ কিন্তু মেনস্ট্রুয়েটিং উইমেনদের এগেইনস্টে করা হয়। নেপালের ব্যাপারে আমি জানি, তুমি জানো কিনা, একটা বিভৎস আনহাইজেনিক একটা কুঁড়ে ঘরে ওদের থাকতে দেওয়া হয়। কুঁড়ে ঘরে বাড়ির বাইরে, মানে ওদের বাড়ির বাইরে বের করে দেওয়া হয়। ফলে এইটা, এই যে মেনস্ট্রুয়েশন নিয়ে যে একটা অদ্ভুত একটা আতঙ্ক, একটা ভয়, এটা হচ্ছে অনেকগুলো কারণ থেকেই আসতে পারে, কিন্তু মূল কারণ যেটা, এটা আমার মনে হয় সেটা হচ্ছে মানে এটাকে একটু ফেমিনিস্ট থিওরিতে যাব আমি, দ্য ফিয়ার অফ কন্টামিনেশন। দ্য ফিয়ার অফ কন্টামিনেশন। ফলে এটা মনে করা হয় যে যেহেতু তোমার যে ব্লাড ফ্লোটা হচ্ছে সেটা আনচেকড ব্লাড ফ্লো, এই যে আনচেকড ব্লাড ফ্লো এটা পুরুষের মধ্যে কোথাও একটা ভয় সৃষ্টি করে যে সামহাউ এই আনচেকড ব্লাড ফ্লোর মধ্যে দিয়ে তার ম্যাসকুলিনিটি কম্প্রোমাইজ হচ্ছে কিনা। ফলে সেই জন্য মেনস্ট্রুয়েশন জিনিসটা একটা আতঙ্কের জায়গায় চলে গেছে। একই মানে রক্ত বেরিয়েই যাচ্ছে, তাহলে কি আমিও এফেক্টেড হয়ে যাব? আর অদ্ভুত ব্যাপার হচ্ছে এটাই যে সেখানেতে যেহেতু মহিলারা কেউ পিতৃতন্ত্রের বাইরে নয়, ফলে সেখানে মহিলারাও সেটা ইন্টারনালাইজ করে ফেলেছে। ফলে এক মহিলা আর এক মহিলার বিরুদ্ধেও কিন্তু যাচ্ছে, যেখানে বলছে না তুমি মেনস্ট্রুয়েট করছো, অতএব তুমি ঠাকুর ঘরে যেতে পারবে না। অদ্ভুত ব্যাপার হচ্ছে কন্ট্রাডিকশনটা এখানে, যে একদিকে আমি বলছি যে মেয়েরা মায়ের জাত, কিন্তু যে মুহূর্তে একটা মেয়ের শারীরিক কদর হচ্ছে আর সে বলছে যে আমি মা হতে প্রস্তুত, সেই মুহূর্তে তাকে বলা হচ্ছে যে তুমি অস্পৃশ্য। আর এখানে আরেকটা কথা বলতে হবে, কারণ আমরা 2024-এ সেই কথাটা বলছি, মেনস্ট্রুয়েশন সংক্রান্ত যে আলোচনা এবারেতে বোধহয় সেখানে পুরুষদেরও নিয়ে আসতে হবে, এই জন্যে যে অনেক ট্রান্স মেন আছে যারা মেনস্ট্রুয়েট করে। ফলে আমি যদি নিজেকে মনে করি ট্রান্স ম্যান, আমি যদি নিজেকে ম্যানই মনে করি, কিন্তু আমার যদি মেনস্ট্রুয়েশন হয়, তাহলে কিন্তু মেনস্ট্রুয়েশনটা তথাকথিত নারীদের মানে ফিজিক্যাল ফিনোমেনা থাকছে না, সেটা পুরুষের হয়ে যাচ্ছে। ফলে এবারে আমার মনে হচ্ছে যে তুমি ভীষণ দরকারি একটা প্রশ্ন করেছো, আর এটা নিয়ে আলোচনার অনেক দরকার। মেনস্ট্রুয়েশনটাকে যদি আমরা জেন্ডার নিউট্রাল হিসেবে ভাবতে পারি, তার মানে এটা কিন্তু শুধু নারীর সমস্যা থাকছে না, পুরুষও মেনস্ট্রুয়েট করতে পারে। অতএব মেনস্ট্রুয়েশন নিয়ে যে আতঙ্ক, সেটা যখন চলে যাবে তখন আমি ওপেনলি দিয়ে বলতে পারবো যে হ্যাঁ আমার স্যানিটারি ন্যাপকিন দরকার, আর এটা আপনি আমাকে খবরের কাগজও মুড়িয়ে দেবেন। থ্যাংক ইউ। নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে ফেমিনিজম, নারীবাদ কথাটা যখন আসে এর সাথে আরো দুটো কথা আমাদের
বিশেষ করে মুখে আসে নারীতত্ত্ব এবং নারী স্বাধীনতা। যে নারী স্বাধীনতার যে বিষয়টা আমাদের মধ্যে সব থেকে বেশি এখন পপুলার, বর্তমান এই আধুনিক যুগে আমরা যে এখানে এসে আমরা একটা বিষয় খুব লক্ষ্য করি, আমি আর আপনি কথা বলছি এখন, যে আমার বাড়ির মা এবং বোন, আপনার মা, আপনার মেয়ে, আপনার স্ত্রী যেভাবে রাস্তায় বা বাড়িতে চলাফেরা করছে, তথাকথিত ভাবে যদি আমরা সমাজের দিকে তাকিয়ে দেখি, আধুনিকতার আড়ালে কিন্তু আমরা অর্ধ উলঙ্গ হয়ে চলছি, বিশেষ করে মেয়েদের। আমি আমার বোনকে এবং আমার মাকে যে কাপড়ে আমি দেখতে চাই, সেই কাপড়ে কিন্তু অন্যান্য মেয়েদেরকে সমাজের রাস্তায় চলতে দেখি না। যখন সমাজে আমি এরকম দেখছি, তখন তাদের উপরে, তাদেরকে রদ করার জন্য অথবা তাদেরকে পরিবর্তন করে সঠিকটা দেখানোর জন্য আমি কি তাদের উপরে নারীবাদকেই অর্পিত করবো, সাব্যস্ত করবো, নাকি সেখানে পুরুষতন্ত্রকে নিয়ে এসে তাদেরকে নারীবাদটা বোঝাবো? এটাই আমার প্রশ্ন। না, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেননা রাস্তাঘাটে তো আমরা অর্ধ উলঙ্গ পুরুষ তো দেখি না। দেখি কি পুরুষের, যদি আমি প্রকাশ্যে বলছি, যেহেতু তোমরা আমার ভাই বোন সহ, কিছু মনে করবে না স্যার, আমাকে দেখতেই পাচ্ছ, যদি এখন কেউ মনে করে যে আমার কোমর দেখতে হবে তাহলে কাপড় খুলতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে আমি যদি অন্য কিছু মনে করি, আমি তাকারই যথেষ্ট। বুঝতে পারছেন স্যার? আমার কোমরই কেউ দেখতে পাচ্ছ, খুলতে হবে, কিন্তু অন্য আমাকে ঠিক সেটা হচ্ছে না। বা আরো যেগুলো রয়েছে কম বেশি, যেখানে আমি আমার মাকে যে পোশাকে দেখতে পারি না বা আমি কল্পনা করি না, সেই পোশাকে যে ফেমিনিজম অর্থাৎ নারীবাদ, আমার নারী স্বাধীনতা আছে, ব্যক্তি স্বাধীনতা, এই স্বাধীনতার আড়াল কি যে আধুনিকতা থেকেও আমরা ধীরে ধীরে আবার সেই বর্বরতাকে নিয়ে আসছি, এটার উপরে কি আপনি পুরুষতান্ত্রিক যে ভাবনা চিন্তা, যে ব্যবস্থাপনা, সেটাকে কি আনবেন নাকি নারীতন্ত্র? না, একেবারেই নারীতন্ত্র হিসেবে ছেড়ে দেবো। কেননা পুরুষতন্ত্র সব দিক দিয়েই খারাপ। আর আমি তো নিজে একজন উলঙ্গ মহিলার খুব ভক্ত, একেবারেই নাই তো কি করবো বলুন। কিন্তু একদম উলঙ্গ মহিলা আমি রোজ পুজো করি, ফলে আমার তো উলঙ্গ মহিলাতে আমার বিন্দুমাত্র সমস্যা নেই। আমার একটু মুশকিল, কিন্তু তাকে দেখলে ভিতর থেকে শ্রদ্ধা আসে। না না, শ্রদ্ধা আসবার দরকার নেই। কেননা আমাদের হিন্দু ধর্মে এমনও জায়গা রয়েছে যেখানে আমি কৃষ্ণর সঙ্গে যৌন লীলাও কল্পনা করতে পারি না, অবশ্যই। ফলে সেখানে কিন্তু শ্রদ্ধা ভক্তির জায়গা থাকছে না। ফলে সেখানেতে আমি কিন্তু ভগবানকে আমার প্রেমিক হিসেবে দেখবারও স্বাধীনতা কিন্তু হিন্দু ধর্মে রয়েছে। আর আমি যদি ইসলামের কথা বলি, সুফি ধর্মে যদি কথা বলি, সেখানে কিন্তু ভগবানের সঙ্গে এক ধরনের প্রেমের সম্পর্কেও জায়গা রয়েছে। হ্যাঁ, ফলে সেটা খ্রিস্টানিটিতেও রয়েছে, সব ধর্মের মধ্যে কিন্তু এই জায়গাগুলো রয়েছে। কিন্তু আমরা যখন শ্রদ্ধার কথা বলি, সেখান থেকে যৌনতাকে কেন বাদ দিই, এটা আমার ঠিক বুদ্ধি কম, এটা আমার মাথায় আসে না। কেননা শ্রদ্ধা যৌনতা একই সঙ্গে থাকতে পারে। শ্রদ্ধা যৌনতা একে অপরের পরিপন্থী নয়। আমি কারুকে যৌন দৃষ্টি দিয়ে দেখতেও পারি, আবার তাকে একই সঙ্গে শ্রদ্ধাও করতে পারি। বুঝিয়ে দিই কি করে সেটা সম্ভব। আমি যখন কারোর সঙ্গে যৌন ক্রিয়া করতে যাচ্ছি, তখন তাকে আমার, তার প্রতি আমার যৌন আকাঙ্ক্ষা বাড়ছে। কিন্তু যার প্রতি আমার যৌন আকাঙ্ক্ষা বাড়ছে, তার মানে এই নয় যে আমি তার বিরুদ্ধে আমার যৌনতা প্রকাশ করতে গিয়ে তার শরীরের সঙ্গে আমি অপব্যবহার করব। ফলে সেখানেতে আমার যৌনতাও থাকছে, আবার তার প্রতি শ্রদ্ধা ভক্তিও থাকছে। ফলে বোঝাতে পারলাম যৌনতা আর শ্রদ্ধা একই সঙ্গে থাকা সম্ভব। নারীর দোষ নয়, নারী যদি উলঙ্গ হয়েও চলে, দোষ আমাদের চোখে। আমাদের চোখ বদলাতে হবে, নারীকে বদলাতে হবে না। আসলে এত সুন্দর আলোচনা হয়েছে যে নতুন করে কোশ্চেন, মানে প্রশ্ন করার জন্য প্রশ্ন আমি করছি না। সবাই যেহেতু নিজেদের কিছু কিছু ঘটনা, ইনসিডেন্ট আপনার সঙ্গে শেয়ার করলো, তো আমিও সেরকম কোশ্চেন আমি আপনাকে কোশ্চেন কি নয়, মানে আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাই। তো এই আলোচনার ক্ষেত্রে একটু আমি শুনছিলাম যে
এই যে পুরুষ নারী যে ব্যাপারটা, এটা সমাজ বেঁধে দিচ্ছে। ছোট থেকে আমাদেরকে বলা হচ্ছে যে পুরুষদের এইভাবে চলা উচিত, নারীদের এইভাবে চলা উচিত। তেমন করে আমাদের ড্রেস আপ যেমন হয়, যে ছেলেরা প্যান্ট শার্ট পরবে, মেয়েরা শাড়ি পরবে, তো সেইভাবে আমাদের চিন্তা ভাবনা তো সেই ধরনের সেইভাবেই যাচ্ছে। তো এখনকার দিনে একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক সব জায়গায় চলে, যে নারীদের বা পুরুষদেরকে সমান জায়গায় আসতে হবে। তো যেহেতু সোকল পেট্রিয়ার্কি মানে মহিলাদেরকে একটা প্রেশারাইজ করে রেখেছে, তেমন বলা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বহুত জায়গায় দেখেছি যে কিছু কিছু নারী বা সোকল্ড মহিলা, সোকল্ড এটা আমি বলছি কারণ তারা এই সমাজ পুরুষদের যেভাবে বেঁধে দিয়েছে সেই ধরনের হেয়ার কাটিং করছে, প্লাস ড্রেস আপও সেই ধরনের করছে, নাকি এটা দেখাতে যে আমরা পুরুষের সমান হতে চাইছি বা পুরুষ আর নারীর মধ্যে কোনো ডিসক্রিমিনেশন নেই। তো আমি আপনার কাছে এই কোশ্চেনটা জানতে চাই যে আদেও কি মহিলাদের এই ট্রাইটা করা উচিত, যে পুরুষদের সমান হতে গেলে আমাকে এই বডি চেঞ্জটা করতে হবে? মানে অবশ্যই যে যেটা করতে পারে, ড্রেস আপ নিজস্ব চয়েস, চুল কাটাটা সেটাও নিজস্ব চয়েস, যা করতে পারে, কেউ করলে করতে পারে, চুল কাটতে পারে, না কাটতে পারে, তা ব্যাপার। কিন্তু এই যে ইকুয়ালিটি দেখাতে যে আমি এটা করছি, এটা কি আদৌ করা উচিত? এটা একটা কোয়েশ্চেন। আর আরেকটা আমার নিজস্ব আমি একটা ইনসিডেন্ট আপনাকে শেয়ার করতে চাই। একদিন আমি ওই মেট্রোতে করে যাচ্ছি, দমদম থেকে কলেজ স্ট্রিটে যাওয়ার জন্য যাচ্ছি। তো আমরা সবাই মেট্রোতে উঠেছি, যেমন দেখি যে মেট্রোতে পুরুষদের একটা বসার জায়গা থাকে, নারীদের একটা বসার জায়গা থাকে, আর একটা বয়স্কদের জন্য থাকে। তো অনেক ভিড়ের কারণে একটা সময় কি হয়েছে, আমি আমার বন্ধুদের সাথেই যাচ্ছিলাম, তো ওই ভিড়ের মধ্যে ধাক্কা লেগে আমি একটা ওই মহিলাদের যে পোর্শনটা থাকে ওখানে আমি ওই জায়গায় চলে গেছি। তো ওই সময় এক ভদ্র মহিলা, উনি আমাকে ওই ভিড়ের মধ্যেই উঠে বলছে, খুব ভদ্রভাবে বলছেন যে বাবা তুমি বোধহয় ভুল জায়গায় দাঁড়িয়ে আছো। তো আমি উল্টে তাকে প্রশ্ন করলাম যে ভুল জায়গায় মানে বুঝলাম না, এটা কি মানে মেট্রো ছাড়া কি প্লেনে উঠে গেছি বা কোথাও? ভুল জায়গায় মানে কেন? বলছে তুমি নারীদের বা মহিলাদের মধ্যে চলে এসছো। আমি বললাম যে মহিলাদের মধ্যে চলে এসেছি, বাট আমি তো জানি যে সিট গুলো সংরক্ষিত, জায়গাটা তো সংরক্ষিত নয়। তো এই যে মেন্টালিটি যে আমি চলে যাচ্ছি মহিলাদের মধ্যে, তো এবং আমাকে বাধ্যতামূলক ওখান থেকে সরতে হয়েছে, কারণ ইচ এন্ড এভরিওয়ান, প্রত্যেকটা মহিলা এটা নিয়েই ব্যস্ত যে একটা পুরুষ আমাদের মধ্যে চলে এসেছে এন্ড সে বোধহয় কিছু একটা করে ফেলবে বা আনকমফোর্টেবল ফিল করছে, যা করছে করছে। তো আমি আপনার কাছে এটাই জানতে চাই যে এই ধরনের মেন্টালিটি গুলো কি মানে চেঞ্জ করা সম্ভব কি না সম্ভব, বা অ্যাভয়েড করবো বা কি করবো? এই দুটো বিষয় যদি আপনি একটু বলেন। একেবারে না, দুটোই যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমত হচ্ছে যে একটি তথাকথিত মহিলা সে চুল লম্বা রাখবে কি ছোট রাখবে, কি ন্যাড়া হবে কি টিকি রাখবে, একেবারে ফলে সেখানেতে আমার একেবারে বিন্দু মাত্র কিচ্ছু বলার কোনো অধিকার কোনোদিন থাকবে না, থাকা উচিত না। হ্যাঁ, ফলে সেখানেতে ফলে আর তাছাড়া সে যখন ছোট চুল কাটছে আর শার্ট প্যান্ট পরছে, আমি সেটা কি করে ধরে নিচ্ছি যে সে পুরুষের সমান হওয়ার জন্য এটা করছে? এটা তো হতেই পারে যে তার হয়তো কোনো অসুখ হয়েছিল, সেই জন্য তাকে চুলটা কামিয়ে ফেলতে হয়েছে, এখন তার চুল বড় হচ্ছে আস্তে আস্তে। ফলে এই যে আমাদের দৃষ্টিভঙ্গি, হয়তো সেটাকে একটু বদলানোর দরকার আছে। যে মানে যেই দেখছি কেউ ছোট চুল, অতএব সে নারীবাদী, অতএব এটা অন্যায়, এটা হয়তো বন্ধ করে। ফলে সেটা বুঝিয়ে দিলাম যে এটা ও যা খুশি করুক না কেন, সেটা একেবারেই ওর মতন দেখা, আমি ধরে নেব না যে ওটা কেন করছে, কিসের জন্য করছে। আর দ্বিতীয় হচ্ছে সংরক্ষণের যে ব্যাপারটা, এই সংরক্ষণের ব্যাপারটা কিন্তু পিতৃতন্ত্রের একটা ভীষণ জোরালো একটা হাতিয়ার। হ্যাঁ, আর মুশকিলটা হচ্ছে এটাই যে এই সংরক্ষণ দিয়ে কিন্তু পিতৃতন্ত্র অনেক ক্ষেত্রে মহিলাদের মধ্যে এক ধরনের জনপ্রিয়তা পাচ্ছে, কেননা পিতৃতন্ত্র অনেক ক্ষেত্রে নিজেকে নারীবাদী হিসেবে প্রজেক্ট করতে চায়, উপস্থাপনা করতে চায়। ফলে ওই যে তোমাকে আগে যেটা বললাম, রেসপেক্ট উইমেন, ভাই এই জোকসটা বলবো না কেননা তোর মা চলে এসছে,
এইটা ওই সংরক্ষণ হচ্ছে ওই একই ধরনের রেসপেক্ট। তার মানে রেসপেক্ট অতএব আলাদা। দুঃখের বিষয় এটাই যে নারীরা সেই আলাদা হওয়াটাকে মেনে নিচ্ছে এবং সেটাকে ওরা বেশ রীতিমতো গর্বে বোধ করছে যে হ্যাঁ আমরা আলাদা। এখানে তো একটা জিনিসই বলতে হয় যে মানে নারী মানে সে নারীবাদী হবে তার কোনো মানে নেই। কেননা যে আজকে তোমাকে এই কথাটা বললো তার তো প্রথমত এই কথাটা বলা উচিতই হয়নি। আর যদি তাই হবে তাহলে যদি নারী পুরুষের বিভাজন থাকবে তাহলে পুরুষরা কোথায় যাবে? কেননা যদি বলে না পুরুষরা তাহলে জেনারেলে যায়, কিন্তু জেনারেলে তো নারীও বসতে পারে। তার মানে ইন থিওরি যেটা হচ্ছে নারী জেনারেলেও বসবে, নারী লেডিসেও বসবে, পুরুষ কি তাহলে ঝুলে ঝুলে যাবে? ফলে এখানেতে কিন্তু একেবারেই এই বিভাজনটা নারী অনেক ক্ষেত্রে মেনে নিয়েছে, কিন্তু আমি বহু নারীবাদীকে চিনি যারা কিন্তু এই ধরনের রিজার্ভেশনের বিরোধিতা করে। তারা বলে যে আমাদের রিজার্ভেশনের দরকার নেই। যেটা বিদেশে আমি দেখেছি, লন্ডনে যেটা আন্ডারগ্রাউন্ডে দেখেছি, আপনি এই সিটটা ছেড়ে দেবেন 3 ধরনের লোকের জন্য: ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, প্রেগনেন্ট যদি কেউ থাকে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, প্রেগনেন্ট বা বৃদ্ধ। সেখানে কিন্তু জেন্ডারের কথা আসছে না, কেননা প্রেগনেন্ট একজন ট্রান্স ম্যানও হতে পারে। ফলে আমি যদি ট্রান্স ম্যান হই তার মানে আমার বাহ্যিক ভাবে আমি পুরুষের মতন, আমি জামা প্যান্ট করছি, ছোট চুল, কিন্তু আমি তো আমার ইউটেরাস ওভারি রেখে দিয়েছি, ফলে আমি সন্তান প্রসব করতেই পারি। ফলে একজন যদি ট্রান্স ম্যান, প্রেগনেন্ট ট্রান্স ম্যান যদি ট্রান্সপোর্টে ওঠে, ছেড়ে দাও, বৃদ্ধ ওঠে ছেড়ে দাও, ডিসেবলড উঠছে ছেড়ে দাও, জেন্ডারের কোনো কথা সেখানে থাকছে না। কিন্তু আমরা এখানে যেহেতু জেন্ডার জিনিসটা যে কি ভয়াবহ একটা কনস্ট্রাকশন, সেটা যেহেতু আমরা বুঝতে পারছি না, ওই জেন্ডার ধরে আমরা রয়েছি। ফলে এবারে বোধহয় ছেড়ে দাও, জেন্ডারের আইডিয়াটা ছেড়ে দাও, জীবনে শান্তি পাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। So first of all, I would like to thank Sir for such an entertaining session. It's not a lecture but infotainment to me, and I hope all of you have enjoyed this. Now my question is that as we know, and obviously the faculty members are teaching Bapi industry. While teaching in college, I have also felt that, and one thing I would like to share with you that I belong to this area, so child of this soil, you may say. So the thing is that we face, tremendous patriarchal pressure in every sphere. One is very common that in relationship we face that possessiveness, proprietorship, that we can understand very easily. But another thing is that when a child, he becomes, older or gets adulthood, in this patriarchal family structure, we are not given that space. That individually is, crumbled down in every sphere. So I think this is part of that patriarchal social structure, family structure. My question to you is that how to overcome this structure? I usually share my ideas with my students too, but I would like to your advice on this. How to cope up with this struggle on daily basis, just like Monika have shared her experience. I think all of the girls, not only girls, but the boys also suffer this, lack of freedom. Even in my age, I have suffered a lot, even till now, because we are not given that freedom, as if
we are the possession of our parents. We don't have that opportunity to, grow ourselves. So, your advice on this? So I think, again, I think the responsibility lies, কেননা বাড়ি থেকে জানি না এটা কতটা করা সম্ভব, কেননা যেহেতু মা বাবারা এক ধরনের পেট্রিয়ার্কাল আপব্রিঙ্গিং এর মধ্যে গেছে, ওদের পক্ষে এটা সম্ভব নয়। কিন্তু আমি আশা করবো, I would definitely expect the teachers to take a proactive role. আর এখানে যখন এরা কলেজে আসছে তখন তো অলরেডি মেন্টালি ডেভেলপ করে যাচ্ছে। স্কুল টিচার্স আর ভেরি ইম্পর্টেন্ট, কলেজ স্কুল টিচার্স আর ভেরি ইম্পর্টেন্ট, তারপরে নার্সারি টিচার্স আর ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় একেবারে ছোট বয়স থেকে এটা কিন্তু ওদের মধ্যে মাথায় ঢুকিয়ে দেওয়া উচিত যে এই ছেলে মেয়ে এই বিভাজন, তোমরা কিন্তু যখন তোমরা খেলছো, এটা ছেলেদের খেলা, এটা মেয়েদের খেলা, এটা যেন নার্সারি, কিন্ডারগার্টেন, প্রাইমারি স্কুলেতে যেন এটা না করা হয়। আর সবার সঙ্গে সবাই মিশো, ক্লাসে যখন বসছো সবাই একসঙ্গে মিলে বসো। আমার মনে হয় এডুকেশনাল ইনস্টিটিউশনস প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল। ওইটা যদি আমরা করতে শুরু করি তাহলে কিন্তু আস্তে আস্তে we will normalize a gender neutral society. মানে যদি আম্বেদকর যদি বলে থাকেন about the annihilation of caste, তাহলে we can also talk about the annihilation of gender. ফলে সেখানে জেন্ডারের অ্যানাইলেশন মানে ওটাই করতে হবে যে একেবারে ছোটবেলা থেকে দেখিয়ে দেওয়া যে দেখো সব ছেলে মেয়ে সব গল্প ফালতু বন্ধু, যেটা বললাম যে পুরুষত্বের দরকার নেই, নারীত্বের দরকার নেই, বন্ধুত্বের দরকার। টিচাররা এটা করতে হবে। আর পপুলার কালচার তো সবসময় পেট্রিয়ার্কাল হয়ে থাকবে, ফলে ওটা নিয়ে আমরা কিছু করতে পারবো না। ফলে একটা ক্ল্যাশ হবে বিটুইন what the students are learning in the class and the outward society, the outer society, which is always going to be patriarchal. এই ক্লাসটা চলতেই থাকবে, but I think the teachers are primarily responsible. মানে আমরা কি কোনো অ্যাওয়ারনেস বা এই টাইপের না, সেটা কোনো একটা লেকচার দিয়ে, সেটা কিন্তু লেকচার দিয়ে নয় যে আমি একটা 2 ঘন্টা লেকচার দিলাম, ছোট কাজ, স্পেসিফিক মানে ক্লাসের মধ্যে লিমিটেড কাজ, ছোট কাজে মানে ভেরি অ্যাটেন্টিভ। যখন দেখছো যে কাউকে বলা হচ্ছে যে একটা ছেলে আরেকটা ছেলেকে বলছে এই তুই এত মেয়েই কেন, তখন ইন্টারভিউ করা যায়, এই তুই কেন বললি এটা মেয়েই কি। ফলে এইটুকুনি ছোট মাইক্রো লেভেলেতে যদি আমরা পুশ ব্যাক করতে শুরু করি, আই থিংক গ্রেটার চেঞ্জ ইজ পসিবল। বড় কিছু জেস্টারের দরকার নেই, ডে টু ডে লাইফেতে যদি আমরা এই কাজগুলো করি টিচার হিসেবে। একদম এই যে ডে টু ডে লাইফে মানে যারা স্টুডেন্ট রয়েছে বা ফ্যামিলিতে রয়েছে, এই জায়গাগুলো কি ভাবে মানে অ্যাপ্রোচ করলে বেটার একটা সোসাইটি, বেটার একটা টাইম, সেক্ষেত্রে ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফ, সমস্ত লাইফটা অনেকটা লিবারেটিং হবে। অলওয়েজ প্রোটেস্ট। যখনই দেখছো যে একটা কথা কেউ বললো বা একটা কাজ কেউ করলো যেটা মনে হচ্ছে পিতৃতান্ত্রিক, বলে এই এটা ভাই এটা কেন করবি বা এটা কেন করবি। ফলে এটা যদি আমি বারবার করতে থাকি তখন ওরাও কিন্তু একটু সচেতন হয়ে যাবে যে ও সরি এটা কিন্তু পিতৃতান্ত্রিক হয়ে গেল। সো এই অ্যাওয়ারনেসটা কিন্তু ওই ছোট মাইক্রো লেভেলেতে করলে আলটিমেটলি দ্য রেজাল্ট উইল বি আ স্যাটিসফ্যাক্টরি। থ্যাংক ইউ সো মাচ। So we have another question from our, and this will be the last question. So please come and ask him. নমস্কার স্যার, আমার কথা হচ্ছিল মিউনিসিপাল সাইকেল বা ওই দাদাটা মিউনিসিপাল সাইকেল বা ওই দিদিটা বললো যে নারীর স্বাধীনতা, এগুলো পরে আসছে। প্রথমত কোনো বাড়িতে যখন মেয়ে হয় তখন তো মেয়ে হলো বা একটা ছেলে হচ্ছে, এটা কেন মেয়ে হলে ক্ষতিটা কি? খরচ, প্রচুর খরচ। কেননা মেয়ে হলে মানেই তো তাকে তো বিয়ে দিতে হবে, কেননা মেয়ের তো লেখাপড়া করার দরকার নেই, মেয়ে লেখাপড়া না করলেও হবে, কিন্তু বিয়ে তাকে দিতেই হবে। ফলে সেই জন্য কোথাও মানে এর পেছনেও কিন্তু ওই বিয়ে নামক যে একটা কাজ, এটা কিন্তু এর পেছনে কাজ করছে, সবটা কিন্তু বিয়ের সঙ্গে রিলেটেড। ফলে সেই জন্য যখন মেয়ে হচ্ছে তখন মা বাবার কপালে হাত করছে এই জন্য যে ও এখন তো আবার ওকে ডাউরির জন্য এখন আবার আমাকে সেভ করতে হবে। ছেলে মানে সে টাকা আনবে,
মেয়ে মানে টাকা খরচ হবে। তার মানে তুমি ভেবে দেখো যে যে মা বাবারা বলে আমরা তোকে ভীষণ ভালোবাসি, সেটা আদপে ভালোবাসা কিনা। কেননা আমি যদি আমার সন্তানকে নিতান্তই টাকার মূল্যায়নে মূল্যায়িত করি, যে ছেলে হয়েছে অতএব ঘরে টাকা আসবে আর মেয়ে হয়েছে ঘরে টাকা যাবে, তাহলে কি মা বাবার ভালোবাসা বলে কিছু থাকে? হয়তো থাকে না। ফলে আমাদের এই জিনিসটাও বলতে হবে যে যখন বাবা বলে আমি তোকে প্রাপ্ত ভালোবাসি, তখন বলতে হবে আচ্ছা কেন ভালোবাসা বলো তো? আমি বাড়িতে টাকা আনবো বলে সেই জন্য মা বাবার কপালে হাত পড়ে যায় যখন কোনো ছেলে বলে যে আমি বিয়ে করবো না। মেয়ে যখন বলে বিয়ে করবো না, তখন হ্যাঁ বিয়ে করবি না, ছিছি একই পাড়ার প্রতিবেশীকে বলবে, কিন্তু মনে হলে ভাবে ঠিক আছে অনেকটা খরচ বেঁচে গেল, ঠিক আছে একই বিয়ে করবে না। ছেলে যদি বিয়ে করবে সে কি না, বিয়ে তো করতেই হবে, ইনকাম টাকা আসবে কোনখান থেকে? ফলে পুরো জিনিসটাই কিন্তু আমরা একেবারে টাকা পয়সা নিরিখে দেখি, ফলে সেখানে ভালোবাসার কোনো জায়গা নেই। আর সেই মা বাবাই ছেলে মেয়েকে প্রকৃত ভালোবাসে যারা বলে তুমি তো নিজের মতো বাচ্চা, ইচ্ছে করলে বিয়ে করবি, না ইচ্ছে করলে বিয়ে না করবি, তুই যাকে খুশি থাকিস তুই সেই কাজটাই কর। কিন্তু আমি জানি না কটা বাবা মা সেরকম বলতে পারে। ফলে এখানে বাবা মাদের একটু মানসিকভাবে নিজেকে বদলাতে হবে, সমাজ বদলে যাবে। থ্যাংক ইউ। Thank you everyone for listening to this talk for the last 2 hours. So first of all, I would like to our sir, Professor Neelabjaranjan Chatterjee, for coming all the way from Kolkata to enlighten us. And I hope we are enlightened right now, a little bit enlightened, at least. So I would also like to thank our principal sir, Dr. Piyush Kanti De, for giving us the opportunity to organize this special lecture. I would also like to thank our Bursar sir, Dr. Professor Pullar Chandra Vishwas, for attending the session. And I would also like to thank our GB members to grant us for this special lecture. And last but not the least, I would also like to thank our professors, HOD sir, Dr. Bapi Molli, Midhasri madam, and our dear students, without whom we are nobody. Thank you. And with this, I hope we can call it a day. Thank you.